বি যখন পৌঁছেছে এ তার 15 মিনিট আগে পৌঁছে গেছে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? এই 3টে এক্স 3টে ওয়াই পেয়ে গেছি আমি, তাহলে এক্সের কিউব বাই ওয়াই কিউব। এখানে দেখো 4 আর 3 7, 4 5 6 7 আর 8, ঠিক আছে, ছিল গুণ চিহ্ন হয়ে গেল ভাগ চিহ্ন, তাহলে এক তো ডান দিকে পড়ে আছে, লিখে দাও বাই, এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা কি একটা ফর্মুলা। এইটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে, সিম্পলিফিকেশনটা ভীষণভাবে আসছে। আমাকে বলছে দুটো নলকে যদি একসঙ্গে চালিয়ে দিই তাহলে সে কতক্ষণে তারা চৌবাচ্চাটা খালি করবে। ওয়েলকাম ব্যাক টু বিএসএসআই বেলুর। আমরা যেটা বলেছিলাম আগের দিন যে আমরা পরপর তোমাদের প্রিভিয়াস ইয়ারে সেট নিয়ে আসবো, ঠিক আছে। তো 2019 সালের যে সেট 2 ছিল সেই সেট 2টার ফার্স্ট পার্ট তোমরা অলরেডি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা প্লেলিস্ট পাবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আজকে আমরা এখানে আলোচনা করব সেট 2 এর পার্ট 2 নিয়ে, ঠিক আছে। 2019 সালে যে সেট 2 ছিল তার পার্ট 2 নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো সোজাসুজি অঙ্কে ঢুকে যাই আমরা। দেখো প্রথম অঙ্ক আছে, এই টাইপের যে অঙ্কটা সেটা বলে নিই আগে। 2019 সালে সেট 1 যেটা মানে শিফট 1 যেটা, সেখানেও সেম টাইপের অঙ্ক কিন্তু একটা এসছিল। তোমরা হয়তো এই অঙ্কটা দেখেছো প্রিভিয়াস ভিডিওতে, আর যদি না দেখে থাকো তাহলে আবারও বলবো সেটা দেখে নাও গিয়ে। তো এই অঙ্কটা আজকে আমরা সলভ করব। দেখো কি বলছে, 100 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। তার মানে ব্যাপারটা কি, যে একটা 100 মিটারের প্রতিযোগিতা, ধরো এটা হচ্ছে 100 মিটার। এবার বলছে এই প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায়। তার মানে এর স্পিডটা কত বলে দিয়েছে, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে? এবার বলছে যখন বি 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে। মানে ধরো এই একটা ডিস্টেন্স, সাপোজ এখানে ধরো একটা ডিস্টেন্স আছে, এটা হচ্ছে 4 মিটার। তার মানে বি যখন দৌড়াতে এখান থেকে শুরু করেছে এবং এ 4 মিটার অলরেডি চলে গেছে, তখনও কিন্তু এ এই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? বি যখন দৌড় শুরু করে দিয়েছে, দিয়ে বি যখন রেসের এই জায়গায় পৌঁছে গেছে, তখনও এ কিন্তু নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। ওকে, এবার বলছে তবুও বিকে 15 সেকেন্ডে পরাজিত করে। এই যে কথাটা, বিকে 15 সেকেন্ডে পরাজিত করে, এই কথাটার মানে কি, মানে বি যখন পৌঁছেছে এ তার 15 মিনিট আগে পৌঁছে গেছে। বি যখন পৌঁছেছে এ তার 15 মিনিট আগে পৌঁছে গেছে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা অঙ্কটায় আসি। দেখো এর গতিবেগ বলেছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আমার উত্তর সবগুলো চেয়েছে মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমাকে আনতে হবে। তাহলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হয়, 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। এটা আমরা জানি, এই নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি, 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে 5 এর 18 দিয়ে গুণ করব। যদি উল্টোটা হয়, যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসি, তাহলে আমরা 18 5 দিয়ে গুণ করব। তো এই 5 এর 18 18 5 নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম, 2009 সালের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম, আমি আলোচনা করেছিলাম। সেখানে এই ব্যাপারটা তোমাদের ডিটেলসে আমি বলে দিয়েছিলাম। যদি তোমরা না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা একবার গিয়ে দেখে নাও, প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 এর 18 দিয়ে গুণ করব। তাহলে কি পাচ্ছি এখানে, আমি যদি কাটাকুটি করি, ধরো আমি 2 দিয়ে কাটলাম, 2 9 18, 2 4 8, তাহলে কি পাচ্ছি, 5 4 20 বাই 9। তাহলে কি পাচ্ছি, 5 4 20 বাই 9। এটা কি পেলাম, মিটার পার সেকেন্ড। তাহলে কি পাচ্ছি, এটা মিটার পার সেকেন্ড। তাহলে এর স্পিড আমি পেয়ে গেছি 20 × 9 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে এখানে অবধি? ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের এটা করতে হবে, আমি এ স্পিড পেয়ে গেছি, এ কে টোটাল ডিস্টেন্স কভার করেছে কত, 100 মিটার। টোটাল ডিস্টেন্স কভার করেছে 100 মিটার, এ টোটাল ডিস্টেন্স কভার করেছে 100 মিটার। আর এর স্পিড কত, 20 বাই 9, 20 বাই 9। তাহলে এর সময় কত লাগবে, 100 বাই এটা। কি করে বুঝলাম, আমরা সবসময় জানি কি, দূরত্ব সমান কি হয়, গতিবেগ ইনটু সময়। তাহলে আমাকে যদি সময় বের করতে হয় তাহলে কি করতে হবে, সময় মানে কি, সময় অর্থ হলো দূরত্ব বাই গতিবেগ।
তাহলে সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে এর ক্ষেত্রে আমি কি বের করছি, এর কত সময় লেগেছে, এর সময়। তাহলে সময় বের করতে গেলে আমাকে কী করতে হবে, দূরত্ব 100 টোটাল দূরত্ব, এটা গতিবেগ কত 20/9, ঠিক আছে। তাহলে কত হবে এটা 100 × 9/20। কেন 9/20? কারণ এটা ভাগ আছে, আমি যখন ভাগটাকে, এই যেটা ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন বাই, আমি যখন এটাকে উল্টে দেবো, যখন গুণ করবো তখন কি হবে, নিচেরটা উল্টে যাবে। তাহলে 20/9টা 9/20 হয়ে যাবে, তাহলে 9/20, ঠিক আছে। তাই 20 5 100 মানে 5 9 45 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 45 মিটার পার সেকেন্ড যেটা আমি পেলাম, এই যে 45 মিটার পার সেকেন্ড যেটা আমি পেলাম, সেটা কি পেলাম, সেটা পেলাম কি এর, সরি ভুল বললাম, 45 সেকেন্ড, এটা আমি অ্যাকচুয়ালি বাটটা মিস্টেক হয়েছে, 45 সেকেন্ড নট মিটার পার সেকেন্ড, তাই না, 45 সেকেন্ড আমি যে সময় পেয়েছি। তাহলে এটা হচ্ছে 45 সেকেন্ড। তাহলে 45 সেকেন্ডটা কি, সেটা হচ্ছে এর এখান থেকে এখানে যেতে সময় লাগছে 45 সেকেন্ড, এইখান থেকে এখানে যেতে এর সময় লাগছে কত, 45 সেকেন্ড, ঠিক আছে। এবার কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে বি এ কে 15 সেকেন্ডে পরাজিত করে, বি কে 15 সেকেন্ডে পরাজিত করে, বি কে এ 15 সেকেন্ডে পরাজিত করে, বি কে এ 15 সেকেন্ডে পরাজিত করে, ঠিক আছে। তাহলে আমি এর সময় কত পেয়ে গেছি, 45, ঠিক আছে। তাহলে বি কে পরাজিত করছে, এ পরাজিত করছে, তাহলে এ 45 নিলে তাহলে বি এর কত নেওয়ার কথা, এ যদি 45 নেয় তাহলে বি এর কত নেবার কথা, বি হবে তাহলে 45-এর সঙ্গে 15 যোগ করতে হবে তোমাকে, তাহলে কত হচ্ছে 5 + 9 হলে 1, 4 দিয়ে 6 60, কত হবে 60, তাই তো। কারণ কি বলেছে এখানে প্রশ্নটা, বি যখন 4 মিটার যায়, এ তখন দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে। 15 সেকেন্ডে পরাজিত করে মানে কি, মানে বি যা সময় নেয় তার থেকে 15 সেকেন্ড কম সময় নেয় এ। তাহলে এর সময় যদি 45 হয়, তাহলে বি ডেফিনেটলি তার থেকে 15 সেকেন্ড কম, মানে 15 সেকেন্ড বেশি, মানে 60 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে। এবার এই 60 সেকেন্ড যে সময় নিচ্ছে, এই যে বি এর, এটা কি 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড সময় নিচ্ছে বি, এই 60 সেকেন্ডে সে কতটা যাচ্ছে, 60 সেকেন্ডে সে কতটা যাচ্ছে, দেখো কতটা যাচ্ছে। বি তো অলরেডি এখানে পৌঁছে গেছিলো যখন যখন দৌড় শুরু করে, তাহলে বি কে যখন দৌড় শুরু করে, যখন পুরোটা দৌড়াচ্ছে, তখন বি কে মাত্র এখান থেকে এইটুকু দৌড়াতে হয়েছে। তাহলে এখান থেকে এইটুকু মানে কত, 100 - 4, 100 - 4, তার মানে বি কে যেতে হবে, তার মানে বি কে যেতে হয় সমান কত, 100 - 4 মানে কত 96, তাহলে যেতে হবে কত 96 মিটার। তাহলে বি এর স্পিড কত হবে, তাহলে বি এর স্পিড কত হবে 96/60, তাহলে 6 10 60, ঠিক আছে, 6 1 কে 6, 3 9, 6 6 36, আমি যদি কাটি 2 দিয়ে, 2 5 10 আর 2 8 16, তার মানে কত আসছে এখানে, কত আসছে 8/5, 8/5 মানে 5 1 কে 5, 6 7 8, 3 এর 5, এত 1/3 কোথায় আছে, 1/3, ও 1/3 নেই, 8/5 ডিরেক্ট আছে, 8/5 মিটার পার সেকেন্ড। অঙ্কটা হয়তো তোমাদের কাছে একটা বিশাল একটা মানে হিজিবিজি হয়ে গেল বোর্ড ওয়ার্কটা, তা তোমরা একটু ধীরে ধীরে দেখে বোর্ড ওয়ার্কটা দেখে নাও, ঠিক আছে। এটা বোর্ড ওয়ার্কটা হয়তো অনেকটা বড় অঙ্ক, তো তাই জন্য একটুখানি হয়তো একটু গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে আশা করি। আমি আরেকবার ব্যাপারটা ব্রিফ করে দিচ্ছি ভালো করে তোমাদেরকে। টোটাল ডিস্টেন্স 100 মিটার, ঠিক আছে। এ যখন এখানে দাঁড়িয়ে আছে, বি অলরেডি দৌড় শুরু করেছে, বি প্রথমে দৌড় শুরু করেছে, তারপর এ, বি প্রথমে দৌড় শুরু করেছে, তারপর এ, বি যখন অলরেডি 4 মিটার চলে গেছে, তারপরে এ দৌড় শুরু করছে, ঠিক আছে। আমি এটাকে আলাদা সেগ্রিগেট করে দিচ্ছি। বি যখন অলরেডি চলে গেছে 4 মিটার, তখন এই দৌড় শুরু করছে, দিয়ে বি গিয়ে পৌঁছাচ্ছে, এও গিয়ে পৌঁছাচ্ছে। এর গতিবেগ আমায় দিয়ে দিচ্ছে 8 মিটার পার সেকেন্ড, 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ড করলাম। তাহলে আমি পেয়ে গেলাম কি এর গতিবেগ কত। তাহলে এই যে 100 মিটার দৌড়াতে এর কত সময় লাগে সেটা পেয়ে গেলাম, গতিবেগ জানি আমি। তাহলে এখান থেকে এইখানে পৌঁছাতে, প্রথম থেকে শেষ অবধি পৌঁছাতে এর সময় লাগছে কত, 45 সেকেন্ড আমি পেয়ে গেছি। এই যে 45 সেকেন্ড, এই 45 সেকেন্ড আমার সময় লাগছে কার, এর। প্রশ্নে বলছে এ পরে শুরু করেছিল,
তা সত্ত্বেও বিকে 15 সেকেন্ডে হারিয়ে দিচ্ছে। এই 15 সেকেন্ডে হারিয়ে দেওয়া মানে কি, মানে হচ্ছে যে বি যা সময় নিয়েছে তার থেকে 15 সেকেন্ড আগেই পৌঁছে গেছে। তাহলে আমি তো জানি যে এর সময় 45, আবার এ বি এর থেকে 15 সেকেন্ড আগে পৌঁছেছে, তাহলে এর সমান কত হবে 45 প্লাস 15 মানে 60। তাহলে বি এর সময় কত লেগেছে 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ডে বি কতটা গেছে, এখানে ও তো এ যখন শুরু করেছিল তখন তো বি অলরেডি এখানে, তাহলে ওকে পৌঁছে দেবে কতটা, এতটা ডিস্টেন্স, মানে 100 থেকে 4 বাদ দিলে 96 মিটার। তাহলে ওই 96 মিটার দূরত্ব ও যে গেছে মাত্র 60 সেকেন্ডে। তাহলে 96 মিটার যদি 60 সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে কত যাবে, ব্যাস বেরিয়ে গেল আমাদের আনসার। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্নে যাব। বলছে যদি 5 3 4 5 3 3 7 অ্যাস্টেরিস্ক মানে স্টার 2 এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এই যে অ্যাস্টেরিস্ক চিহ্ন জায়গাটা আছে এইটার মান কত হবে, এইটার মান কত হবে, মানে এই সংখ্যাটা যদি 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে এইটার মান কত হবে। তাহলে কি করে বুঝবো আমরা এটা জানার জন্য যেটা আমাদের মেন জানতে হবে 11-র বিভাজ্যতার নিয়ম। 11-র বিভাজ্যতার নিয়ম, ঠিক আছে? তো ওটা আমরা আগে ডিসকাস করে নিই, তাহলে আমরা এটা ডিসকাস করতে পেরে যাব। আমরা আগে 11-র বিভাজ্যতার নিয়মটা জেনে নিই, ঠিক আছে? 11-র বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সাপোজ তোমাকে একটা সংখ্যা বলি, ধরো 1 2 3 4 3 2 1, ধরো একটা সংখ্যা। এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে কি যাবে না কি করে বুঝবো? আমরা ফার্স্ট এটা করব যে এর একটা করে সংখ্যা বাদ দিয়ে সংখ্যাগুলোকে নেব। ধরো 1, তারপরে কি 3, তারপরে কি 4, তারপরে কি 1। তাহলে এই যে সংখ্যাগুলো রইলো, এই যে সংখ্যাগুলো আছে একটা করে বাদ দিয়েছি, এগুলোকে আমি যোগ করব। এটা 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 যোগ করো, তাহলে কত হচ্ছে দেখো, 3 আর 1 4 আর 3 7 আর 1 8, তাই তো? 2 1 আর 2 3 আর 3 6 আর 1 7, সরি 3 আর 1 4 আর 3 7 4 5 6 7 আর 1 8, ঠিক আছে? 3 আর 1 4 3 আর 1 4 8, ওকে। এরপরে যেটা কি করব, এই যে যেগুলো বাদ রইল এইটা এটা এটা যোগ করব, কত হচ্ছে 2 আর 4 6 আর 2 8, যোগ করে কত হচ্ছে 8। বোঝা যাচ্ছে? তাহলে কি করব, আমি অল্টারনেট সংখ্যাগুলোকে যোগ করব। কি করব, অল্টারনেট সংখ্যা, এটা 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 যোগ করলাম 8, এটা এটা যোগ করলাম 8। এবারে কি করব, আমি কি করব, এদের মধ্যে ডিফারেন্স নেব। কি নেব, ডিফারেন্স। এই যে ডিফারেন্সটা যদি 0 হয় অথবা 11-র গুণিতক হয়, 11-র গুণিতক, 11-র গুণিতক মানে কত, 11 22 44 33 যদি এরকম কিছু হয়, তাহলে কি বলবো, এটাকে কি বলবো, যে সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। সংখ্যাটি 7 নয়, সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। তাহলে কি পারলাম আমরা, কোনো সংখ্যার অল্টারনেট সংখ্যাগুলোকে যোগ করতে হবে, অল্টারনেট প্লেসগুলোকে। তাহলে এখানে কি 1 2 বাদ দিয়ে 3, 4 বাদ দিয়ে 3, 2 বাদ দিয়ে 1, এই যে যোগ করলাম লাল কালিতে লিখেছি 8 হলো। তারপরে কি যেগুলো বাকি রইলো সেগুলোকে যোগ করলাম, প্রত্যেকটাকে যোগ করলাম, কত হলো 8। তাহলে এইটার আর এইটার ডিফারেন্স নেব। কার ডিফারেন্স নেব, এইটার আর এইটার ডিফারেন্স নেব। ডিফারেন্স যদি 0 হয় অথবা 11-র গণিতক হয় তাহলে সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। দেখো এক্ষেত্রে সংখ্যাটির কি হচ্ছে, 0 হচ্ছে, ডিফারেন্স কত হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে অঙ্কটার ডিফারেন্স কত হচ্ছে 0। তাহলে কি এটা 11 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। যেহেতু ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0 সেহেতু সংখ্যাটি বিভাজ্য। সংখ্যাটি বিভাজ্য কোন দিয়ে, 11 দিয়ে, ঠিক আছে? এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে এই সংখ্যাটার ক্ষেত্রে কি হবে। দেখো কি করব আমরা, এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা ডিরেক্টলি সংখ্যাটা লিখবো সবার আগে। কত আছে, 4 5 3 3 7 x 2, এটা তো সংখ্যাটা। তাহলে আমাদের কি করতে হবে, আমরা আবার না চেঞ্জ করে নিই কালিটা, যোগ করো এইটা 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 এইটা, অল্টারনেট জায়গা। 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 16। তাহলে আমি যদি এটাকে যোগ করি কত হচ্ছে, 4 আর 3 7 আর 7 14 আর 2 16। তাহলে আমি কি করব, আবার যেটা করতে হবে আমাকে, বাকি যে অল্টারনেট স্থানগুলো আছে সেগুলোকে আমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করো এইটা এইটা, কোনটা আসছে তারপরে এইটা। তাহলে কত হবে,
4 আর 3 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স। এবার প্রশ্নটা দেখো কি বলছে, সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। বিভাজ্য মানে কি? এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য মানে কি? এদের বিয়োগফলটা শূন্য হতে হবে, ঠিক তো? বিয়োগফলটা ওদের শূন্য হতে হবে। তাহলে আমি যদি অঙ্কটা করি এখানে, তাহলে আমি কি বুঝবো এখান থেকে? যেহেতু বিভাজ্য বলে দিয়েছে, সেহেতু কি হবে? 16 মাইনাস 7 প্লাস এক্স, তার মানটা কত হবে? 0। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে কি হবে বলো? তুমি যদি করো 16 মাইনাস 7, আচ্ছা একটা কাজ করো, আমরা একটু সহজ করে ক্যালকুলেশনটা করি, তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কি করে করব? 16 সমান 7 প্লাস এক্স করতে পারি, কারণ এই পুরোটাকে ধরে আমি এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কি হবে? সাইড চেঞ্জ হলে সিম্বল চেঞ্জ হয়ে যায়, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 16 মাইনাস 7। তাহলে 16 মাইনাস 7 করলে কত হয়? 9। এক্স এর মান কত হবে? 9। 9 কি আছে এখানে? আচ্ছা 9 নেই, ওকে দেখে নিচ্ছি। 4 আর 3 7, আর 7 14, আর 2 16, ঠিক আছে। আর কত আছে? 5 আর 3 8, সরি এখানে ভুল হয়েছে আমার একটু লিখতে, ভেরি ভেরি সরি। এটা হচ্ছে 8 হয়েছে, 8, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 8, ঠিক আছে। এটা কত হবে? 8। তাহলে এটা কত হবে? 8। তাহলে কত হবে আনসার? 8, ঠিক আছে। আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে কি বলতে চেয়েছি। কত হবে? 8। 8 আছে, এই যে। আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলতে চেয়েছি। এটা হবে 8। তাহলে আমাদের যেটা জানতে হবে মেনলি সেটা হচ্ছে বিভাজ্যতার সূত্রটা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। এই একটা সিম্পলিফিকেশন, এটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন। এইটা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব আসে, সিম্পলিফিকেশনটা ভীষণভাবে আসছে। তো আমরা কি করব, এটাকে কত আছে? 0.16 রুট ওভার। সবসময় মনে রাখবে রুট ওভার থেকে যখন বেরুবে, রুট ওভার থেকে যখন কোনো সংখ্যা বেরুবে, প্রতি জোড়ায় জোড়ায় একটা করে বেরুবে, জোড়া জোড়া সংখ্যার একটা করে বেরোবো। সাপোজ তুই তোমাকে বলে ধরো 5 গুণিত 5, রুট ওভার 5 গুণিত 5, তার মান কত হবে? 5। বোঝা গেছে? মানে এই যে জোড়ায় জোড়ায়, ধরো রুট ওভার তোমাকে বলো 16, তাহলে রুট ওভার 16 মানে কি করব? রুট ওভার অফ 4 গুণিত 4, সেখান থেকে জোড়ার জন্য একটা বেরোবে, জোড়ার জন্য একটা, জোড়ার জন্য একটা। সিমিলারলি যখন রুটের ভিতরে দুটোর পরে দশমিক থাকবে, তার পরিবর্তে যখন রুটের বাইরে আসবে একটার পরে দশমিক হবে। যখন রুটের ভেতরে দুটোর পরে দশমিক থাকবে, তখন যখন রুটের বাইরে আসবে একটার পরে দশমিক হবে। বোঝা গেছে? একটার পরে দশমিক হবে। তো দেখো রুট ওভার 16, 16 বর্গমূল করলে কত হয়? 4। কটার পর দশমিক আছে? একটার, তাহলে এটা কবে? 0.4 হবে। বোঝা গেছে? দেখো এইটা 64 বর্গমূল করলে কত হয়? 8। কটার পর দশমিক আছে? 64 বর্গমূল করলে কত হয়? 8, লিখলাম 8। কটা পর দশমিক? একটা, দুটো। তাহলে কি বলেছি? জোড়ায় জোড়ায় জন্য একটা করে বেরোবে। তাহলে এইখানে কটার পর দশমিক? 4টের পরে। তাহলে 4টের পরে দশমিক মানে কি? এই জোড়ার জন্য একটার পরে, এর জন্য একটার পরে। 4টের পরে দশমিক মানে কি? 4টের পরে দশমিক মানে দুটোর পরে আসবে, প্রতি দুটোর জন্য একটার পরে, তাই না? তাহলে এই জোড়ার জন্য একটার পরে, এই জোড়ার জন্য একটার পরে, ঠিক আছে। তাহলে কত হবে? 0.08, দুটোর পরে দশমিক, ঠিক আছে। আর এটা তো রয়ে গেল। এবার আমি কি করব, এটা তো এরকম আছে পুরোটা, তার মানে কি আসছে দেখো, এটা 0.01 প্লাস কত আসছে? এটা 1 মিনিট, (0.01) প্লাস কত আসছে? এটা 0.08 প্লাস 0.4, তাই তো আছে 0.08 প্লাস, ও এখানে তো পুরোটা নেই, 0.08 প্লাস 0.4, তাই তো। তাহলে তুমি এখান থেকে কি করবে? তুমি এখান থেকে কি করবে? 0.08 আর 0.01 কত হবে? 0.09 প্লাস 0.4, তাই তো। তাহলে কত হবে? 0.09 মানে কত? 3। 9 বর্গমূল কত? 3, দুটোর পর মানে একটার পর, তাহলে 0.3 প্লাস 0.4, তাহলে কত হবে? 0.7। আচ্ছা 0.7, এই যে বোঝা গেছে?
পুরো জিনিসটা বোঝা গেছে? তাহলে প্রথমে কি করলাম, এটার বের করে নিলাম। এবার এই যে পুরোটার এই রুটটা আমি দিতে ভুল, এই রুটটা এখান অবধি আছে, ঠিক আছে, আমি বলছিলাম লাস্ট অবধি আছে, এখান অবধি আছে। তাহলে 0.4 তোমার এখানে রয়ে গেল, 0.4 রয়ে গেল। তাহলে 0.01 আর 0.8, তাহলে 0.01 0.8 যোগ করলে কত হয়, যেটা জানো নিশ্চয়ই, 8 রেখে 9 0 0 0, তাহলে 0.09। তাহলে 0.09কে তুমি যখন বর্গমূল করবে, 9-এর বর্গমূল কত 3, 9-এর বর্গমূল কত 3, কিন্তু যেখানে দুটোর পর দশমিক তাই একটার পর দশমিক 0.3 এলো, বোঝা গেছে? তাহলে 0.3 0.4 0.7। ওকে, চলো পরের প্রশ্ন যাওয়া যাক। বলছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 40 মিনিটে চৌবাচ্চাটি খালি করা হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কখন খালি হবে? এরা চৌবাচ্চা দুটো নল আছে, ঠিক আছে, ধরো একটা এখানে চৌবাচ্চা আছে, ঠিক আছে, এই একটা নল আর এই একটা নল, এখানে দুটো নল আছে। একটা নল দিয়ে কি বলছে 30 মিনিটে খালি হচ্ছে, একটা নল দিয়ে 30 মিনিটে খালি হচ্ছে, এদিকে জল বেরিয়ে যাচ্ছে। আর এই নল দিয়ে কত 20 মিনিটে খালি হচ্ছে। এবার বলছে দুটো নল কি আমি একসাথে চালিয়ে দিলাম, যদি শুধু এই নলটা চলতো তাহলে 30 মিনিটে খালি হয়ে যেত, যদি শুধু এইটা চলতো তাহলে 20 মিনিটে খালি হতো। দুটোকে আমি একসঙ্গে চালিয়ে দিলাম, তাহলে কতক্ষণে খালি হয়ে যাবে, ঠিক আছে? তো এই ধরনের যে অঙ্কগুলো যখন আমরা করব, অঙ্কগুলো করব তখন আমরা কি করব, একটা সূত্র আছে, একটা এফিসিয়েন্সি দিয়ে আছে। আমরা আগে সূত্রটা দেখে নিই, আগে আমরা এফিসিয়েন্সি দেখবো, ওটা সব থেকে বেটার, ঠিক আছে? এফিসিয়েন্সি দিয়ে কী করে দেখবো, এ কতক্ষণে খালি করছে 30 মিনিটে, আমি মাইনাস কেন দিলাম, যেহেতু খালি করছে। বি কতক্ষণে খালি করছে -20। তাহলে আমি কি জানি এ 30 মিনিটে খালি করে, এ 20 মিনিটে খালি করে। আমি এদের এলসিএম নেব, কি নেব, এলসিএম মানে লসাগু নেব, মানে লসাগু। এই লসাগু নেব, এই লসাগুটা কি হবে, 20 আর 30 লসাগু কত 60। তাহলে এই যে 60 পেলাম, এটা কি লসাগুটা কি, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কি, মানে এদের দুজনা মিলে কতটা কাজ করতে হবে, ঠিক আছে? মানে সাপোজ এ 30 মিনিটে খালি করছে, এ 20 মিনিটে খালি করছে, টোটাল ওয়ার্ক কত 60, ঠিক আছে? তাহলে 30 মিনিটে 60 ইউনিট কাজ করছে, 60 ভাগ কাজ করছে, বোঝা গেছে? 30 মিনিটে 60 ভাগ কাজ করছে, তাহলে 1 মিনিটে কত করবে, 2 ভাগ। এ 20 মিনিটে 60 ভাগ কাজ করে, তাহলে 1 মিনিটে কত করবে, 3 ভাগ। তাহলে এই যে 2 আর 3 পেলাম, এদেরকে বলে এফিসিয়েন্সি। কি বলে, এফিসিয়েন্সি কি বলে, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, বোঝা গেছে? তাহলে এই এফিসিয়েন্সি বলে কী হবে, মাইনাস। কেন মাইনাস লিখলাম, যেহেতু দুজনাই খালি করছে, ঠিক আছে? তার মানে এ 1 মিনিট, এফিসিয়েন্সি মানে কি, এ 1 মিনিটে কতটা কাজ করে, বোঝা যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যেটা এ 30 মিনিটে পুরো চৌবাচ্চা খালি করে দিচ্ছে। টোটাল ওয়ার্ক মানে কি, মানে তুমি ধরে নাও যেখানে চৌবাচ্চা যেটা সেটা 60 লিটারের, ঠিক আছে? ধরো চৌবাচ্চা তুমি ধরে নাও 60 লিটারের, ঠিক আছে? ধরো এটা 60 লিটারের চৌবাচ্চা, তাকে এফিসিয়েন্সি ব্যাপারটা ভালো করে বুঝে নাও আগে। ধরো 60 লিটারের চৌবাচ্চা, ওকে? এবার কি বলছে, এ 30 মিনিটে খালি করছে, তাহলে এই 60 লিটারের চৌবাচ্চা এই যদি 30 মিনিটে খালি করে, তাহলে একে 1 মিনিটে কত কাজ করতে হবে, 1 মিনিটে কতটা জল বের করতে হবে, 2 ইউনিট করে। যদি 60 লিটারের টোটাল চৌবাচ্চা হয়, একে যদি 30 সেকেন্ডে 30 মিনিটে যদি পুরো জলটা শেষ করতে হয়, তাহলে একে প্রতি মিনিটে 2 লিটার করে জল বের করতে হবে। সিমিলারলি বি যদি 20 মিনিটে খালি করে, মানে এই নলটা যদি 20 মিনিটে খালি করে, তাহলে ওকে প্রতি মিনিটে 3 লিটার করে জল বের করতে হবে। সেটাই আমি লিখেছি, দেখো 2 লিটার আর 3 লিটার। তাহলে এ আর বিকে যদি পুরো জুড়ে দেওয়া হয়, এ আর বি যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে এ কি করছে, এ প্রতি মিনিটে 2 লিটার জল বের করছে, আর এ প্রতি মিনিটে 3 লিটার জল বের করছে। তাহলে এরা যদি দুজনে একসঙ্গে চলে, তাহলে কত জল বের করবে, 2 + 3 মানে 5 লিটার প্রতি মিনিটে। প্রতি মিনিটে কত বের করবে, 5 লিটার জল, বোঝা গেছে ব্যাপারটা? তো সেম জিনিসটা আমরা এখানেও কাজে লাগাবো। এদের এফিসিয়েন্সি, তাহলে এ আর বি, এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত হবে, 2 + 3 মানে 5, করতে গেল 2 + 3। তাহলে দুজনা মিলে 1 মিনিটে 2 + 3 5 লিটার জল বের করে। টোটাল কত জল বের করতে হবে, 60 লিটার। টোটাল লগ মানে কি, আমি পেয়েছি 60 লিটার। তাহলে এদেরকে 60 লিটার যদি হয়, তাহলে টোটাল টাইম কত লাগবে, 60 লিটার জল বের করতে হবে। তারা প্রতি মিনিটে কত জল বের করে, 5 লিটার করে। তাহলে সময় কত লাগবে, 12 মিনিট। 12 মিনিট, বোঝা গেছে পুরো জিনিসটা? আমি আরেকবার বলে দিচ্ছি,
এই একটা পুরো চৌবাচ্চা, যে চৌবাচ্চায় দুটো নল ফিট করা আছে, একটা নল একটা চৌবাচ্চাকে 30 মিনিটে খালি করে দেয়, যদি অন্য একটা নল লাগাই সে আবার ওই চৌবাচ্চাকে 20 মিনিটে খালি করে দেয়। আমাকে বলছে দুটো নলকে যদি একসঙ্গে চালিয়ে দিই তাহলে সে কতক্ষণে তারা চৌবাচ্চাটা খালি করবে। তো আমি যেটা ফার্স্ট করলাম যে এদেরকে আমি এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করার জন্য কী করতে হবে, আমাদের ওরা কতক্ষণে খালি করছে তার একটা এলসিএম নিতে হবে। দেখো আমি এলসিএম নিয়েছি, কত হচ্ছে 60। তাহলে এই যে 60 আমি পেলাম, এটা কি পেলাম, এলসিএম নিয়ে কি পেলাম, যেটা পেলাম সেটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক। কি পেলাম, টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক মানে কি, মানে টোটাল কতটা কাজ করতে হবে, তার মানে টোটাল এই যে পুরো ট্যাঙ্কিটা সেখানে কতটা জল আছে। টোটাল ওয়ার্ক মানে 60 পেলাম, মানে ধরে নিলাম এই পুরো ট্যাঙ্কিতে 60 লিটার জল আছে। ক্লিয়ার? এবার এই 60 লিটার জল যেটা আছে এ আর বি বের করবে, মানে দুটো নল বের করবে। তাহলে এই যে নলটা আছে, এই নলটা যদি পুরো জলটা বের করতে হয় তাহলে 60 লিটার জল 30 মিনিটে বের করে। 60 লিটার কতক্ষণে বের করে, 30 মিনিটে। তাহলে 30 মিনিটে বের করলে প্রতি মিনিটে কত লিটার জল বের করতে হবে, 2 লিটার করে। 60 লিটার জলকে যদি 30 মিনিটে বের করতে হয় তাহলে প্রতি মিনিটে 2 লিটার জল বের করতে হবে। এদিকে 60 লিটার জল যদি 20 মিনিটে বের করতে হয়, প্রতি মিনিটে 3 লিটার জল বের করতে হবে। তাহলে এই যে পেলে, এই যে 2 আর 3 যেটা তুমি পেলে, ঠিক আছে, এটাকেই আমরা কি বলবো, এদের এফিসিয়েন্সি। কি বলবো, এফিসিয়েন্সি। এটা কি বলবো আমরা, এদের এফিসিয়েন্সি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমি এদের এফিসিয়েন্সি কি পেয়ে গেলাম, 2 আর 3। ক্লিয়ার? তাহলে তুমি 2 আর 3 যোগ করো 5 লিটার। তাহলে 5 লিটারটা কি, 5 লিটারটা কি, যদি দুটোকেই একসাথে চালাই, এ 1 মিনিটে 2 লিটার জল বের করছে, এ 1 মিনিটে 3 লিটার বের করছে, তাহলে টোটাল দুজনে মিলে 1 লিটার, দুজনে মিলে 5 লিটার জল বের করছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি 5 লিটার জল বের করে, 60 লিটার জল বের করতে কত সময় লাগবে, দেখো টাইম, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, পেয়ে গেলাম কত, 12 লিটার, 12 মিনিট। ক্লিয়ার পুরোটা? চলো নেক্সট প্রশ্নে যাব। দেখো নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমাদের বিএসএসআই তরফ থেকে একটা ক্লার্কশিপের জন্য ডেডিকেটেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে। ঠিক আছে, নতুন ব্যাচ একটা লঞ্চ করা হচ্ছে, যেই ব্যাচটায় তোমরা যদি জানতে চাও ক্লার্কশিপ সম্পর্কে বা ব্যাচটা সম্পর্কে কীভাবে কী হবে কি না, এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটায় তোমরা কল করে নেবে, দিয়ে তোমরা জেনে নেবে যে কী লঞ্চ করা হচ্ছে, ব্যাচে কী কী ফিচার থাকবে কি না, এভরিথিং। ব্যাচের ব্যাপারে তোমাদের যা যা জানার সেটা তোমরা জেনে নিতে পারো। আমরা এখানে যারা আছি তারা মোটামুটি তোমাদের ক্লাস নেব, এভাবে ক্লাস চলবে এবং আরও অনেক কিছু ফিচার তোমাদের এর সাথে অ্যাড অন করা হবে। ঠিক আছে, চলো দেখো পরের প্রশ্ন। বলছে যদি পি এর 60% কিউ এর 30% হয় তাহলে তবে পি ইজিক্যাল টু কিউ এর x% হলে x এর মান কত। পি এর 60% কিউ এর 30% বলছে, পি এর 60% কিউ এর 30%, তাহলে পি ইজিক্যাল টু কিউ এর x% হলে x এর মান কত। তাহলে আমাকে যেটা করতে হবে যে পি আর কিউর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ফার্স্ট পি আর কিউর মধ্যে একটা সম্পর্ক, তাহলে প্রশ্নে বলেই দিয়েছে যে পি এর 60% ইজ ইকুয়াল টু কিউ এর 30%। তাহলে দেখো সমান চিহ্নর দুদিকে পার্সেন্টেজ চিহ্ন আছে, আমি এটাকে কি করব, সমান চিহ্নের দুদিকেই পার্সেন্টেজ চিহ্ন আছে, তাই আমি এই পার্সেন্টেজ চিহ্নটাকে ক্যান্সেল করে দিলাম। সমান চিহ্নের দুদিকেই 0 0 আছে, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, দেখো সমান চিহ্নের দুদিকে আছে, কেটে দিলাম। সমান চিহ্নের দুদিকে আমি কাটাকুটি করতে পারি, সমান চিহ্নের দুদিকে লব লব হর হর কাটাকুটি করা যায়, বা এখানে লব হরের ব্যাপার নেই, সিম্পল আছে নর্মাল, তো আমরা নর্মালও কাটাকুটি করতে পারি। তাহলে আমি এখান থেকে কী পাবো, এখান থেকে কী পেলাম যে 2p ইজ ইকুয়াল টু কিউ, তার মানে কী বলতে পারি, p বাই কিউ সমান কত, 1/2। এই জায়গাটা বুঝতে পেরেছো কি, 2p ইজ ইকুয়াল টু কিউ। আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি একটুখানি। 2p মানে কি, 2 গণিত p সমান কিউ মানে কি, কিউ গণিত 1। তাহলে আমাকে কি করতে হচ্ছে, p বাই কিউ, তাহলে p বাই কিউ, p বাই কিউ। তাহলে ডান দিকে কিউ ছিল, ডান দিকটাকে আমি ডান দিকটাকে টেনে এনে বাঁ দিকে নিয়ে এলাম। তাহলে ডান দিক থেকে যখন বাঁ দিকে আসে ছিল কি গুণ চিহ্ন, হয়ে গেল কি ভাগ চিহ্ন, বোঝা গেছে, ছিল কি গুণ চিহ্ন, হয়ে গেল ভাগ চিহ্ন, কিউ ইন্টু 1। তাহলে ছিল গুণ চিহ্ন, হয়ে গেল ভাগ চিহ্ন। তাহলে এক তো ডান দিকে পড়ে আছে, লিখে দাও, বাই এই যে দুইটাকে আমি টেনে নিয়ে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ছিল গুণ হয়ে যাবে ভাগ, বোঝা গেছে। তো এটাই আমরা ডিরেক্টলি এখানে করে দিলাম। তাহলে পি আর কিউ এর মান কত পেলাম, 1 আর 2। এবারে প্রশ্ন কি বলছে,
পি সমান কিউ এর x%, ঠিক আছে। এবার প্রশ্নে এসব প্রশ্ন কি বলছে, পি সমান কিউ এর x%, তাহলে পি সমান কিউ ইন্টু এক্স, তাই তো। এই যে এর মানে কি, এর মানে কি গণিত, এর মানে কি গণিত, এই যে গণিত দিয়েছি, তাহলে পি এর মান কত 1 সমান কিউ কত 2 ইন্টু x% বলেছে, x%, ঠিক কি না। তাহলে 1 সমান 2 গণিত x/100, তাই তো। তাহলে x এর মান কত হবে, x এর মান কত হয়ে যাবে 100, x এর মান কত হবে 100/2 মানে 50% হয়ে গেল আনসার। কি করলাম, এখানটা লেখা আছে যা তাই লিখলাম, পি কিউ এর x% লিখলাম, দেখো পি কিউ এর x%, পি সমান কিউ ইন্টু এক্স পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে। তাহলে পি সমান কিউ এর জায়গায় বসালাম 2, পি এর জায়গায় 1 যা লিখেছি, দেখো পি এর মান 1 পেয়েছি, কিউ এর মান 2 পেয়েছি, তাহলে পি এর জায়গায় মান বসালাম 1 সমান কিউ এর জায়গায় 2 ইন্টু x%, তাহলে x% মানে কি, x% মানে কি x/100, আমরা জানি x% মানে কি x%, x প্রতি 100 x, তাই তো। x% মানে কত x প্রতি 100, তাহলে x% মানে কত এইটা, সেটাই আমি লিখেছি। তাহলে কত হবে 1 সমান 2 গণিত x/100, তাহলে কি হবে x এর মান কত হবে, এই 100টা ক্রস মানে উপরে চলে যাবে, এই 100টা ক্রস মাল্টিপ্লিকেশন করে উপরে চলে যাবে, তাহলে কত হবে 100/2 মানে 50। বোঝা গেছে। চলো পরের প্রশ্নে যাব। দেখো এই যে প্রশ্নটা, এটা সরল, তোমাদের দেখবে সিলেবাসে দেওয়া আছে সিম্পলিফিকেশন, তোমাদের সিলেবাসও সিম্পলিফিকেশনটা দেওয়া আছে, ওকে। দেখো এই প্রশ্নটা কেমন আছে, এই প্রশ্নটা দেখতে বিশাল বড়, এটা বিশাল জটিল লাগছে, অনেক সংখ্যা নিয়ে ভিজিগিজি ব্যাপার, কিন্তু ব্যাপারটা এতটা জটিল না। লক্ষ্য করে দেখো এই সংখ্যাটা সেম, আবার এই সংখ্যাটা সেম, তার মানে ওপরে বেসিক্যালি দুটো সংখ্যা আছে, একটা এইটা একটা হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে দুটো সংখ্যার, তার মানে এই একটা সংখ্যাকে 3 বার গুণ করছে, মানে একে 3 বার গুণ করেছে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি, যদি আমি এটাকে x ধরি, এটাকে আমি x ধরলাম, আর ধরে এটাকে আমি y ধরলাম, তাহলে কি বলতে পারি x³ প্লাস y³ উপরে আছে, বলতে পারি। একই সংখ্যা, এটা ধরো এটাও x, এটাও x, তাহলে এটা কত হবে y, এটাও y, এটাও হচ্ছে y, ঠিক তো। তাহলে এই 3টে x 3টে y পেয়ে গেছি আমি, তাহলে x এর কিউব বাই y³। এখানে দেখো এটা আমি কি ধরেছি x, এটাও x, এটা y, এটা y, এটা x, এটা y, তাহলে আমি কি পাচ্ছি x² প্লাস y² মাইনাস xy। তাহলে যে সংখ্যাটা দিয়েছে এটাকে যদি আমি কিছু ধরে নিই, তাহলে আমি এরকম একটা প্যাটার্ন পাচ্ছি, ঠিক আছে, পাচ্ছি। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা কি, যে x³ প্লাস y³ সমান x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y², তাহলে এটা কি y², তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা কি একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা আমরা জানি, ঠিক আছে। তো এই ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তা তুমি আমাকে বলো, যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তাহলে এখান থেকে আমি কি পাবো, এইটা ডিভাইডেড বাই এইটা, ঠিক কি না, এইটা, তার মানে এখান থেকে আমি বলতে পারি যেটা, যে x³ প্লাস y³ বাই কি হবে x² মাইনাস xy প্লাস y² প্লাস y², তার মান কত হবে x প্লাস y। কি করে পেলাম এটা, এইটা আমি কি করে পেলাম, এইটা সমান এটা বাই এটা, এইটা সমান এইটা বাই এইটা, বাই কেন, কারণ এটা ডান দিকে ছিল বাঁ দিকে ছিল, তাহলে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এটা বোঝা গেছে কি করে এসছে, এটা আশা করি জিনিসটা বোঝা গেছে। এবার দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি পেয়েছি, এটার মান কত পাচ্ছি x প্লাস ওয়াই, দেখো আমার এই সেম জিনিসটা তো এখানে আছে, তাহলে আমি x এর জায়গায় মান বসিয়ে দাও এখানে, তাহলে x এর জায়গায় তোমাকে
মান বসাতে হবে কত 8.73 কত হবে 8.73 প্লাস কত রে 4.27 যোগ করে দাও এবার এটা কেন লিখলাম কারণ এটা হচ্ছে x প্লাস ওয়াই এটাই হচ্ছে x প্লাস ওয়াই 7 আর 3 10 শূন্য হাতে রইল 1 7 আর 2 9 রেখে 10 শূন্য হাতে রইল 1 8 আর 4 12 আর 1 13 তাহলে কত হলো आंसर 13 তাহলে অঙ্কটা দেখতে বড় তোমরা যখন পরীক্ষার খাতায় অঙ্কটা করবে না তখন দেখো তুমি যদি এই প্যাটার্নটা যখন তুমি দেখতে পাবে এরকম ভাবে প্যাটার্নে আছে তখন তুমি তো ফর্মুলা তো জানো তা তুমি डायरेक्टली এটা বসাবে তার মানে তোমাকে এই অঙ্কটা করতে বেসিক্যালি কোনো খাতা পেন লাগাতে হবে না তুমি জাস্ট জানো কি এটার মান x এটার মান y এটা x আর এটা y তুমি জাস্ট x আর y জুড়ে দেবে ব্যাস তুমি পরীক্ষায় কতটুকু করবে পরীক্ষা যখন তোমার কাছে প্রশ্নটা আসবে তখন তুমি জাস্ট এইটুকুই লিখবে 8.73 প্লাস 4.27 তুমি জাস্ট এইটুকু করে লিখবে 13.00 এইটা হচ্ছে তোমার এক্সাম পার্টে যাবে আমি যেটা মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য এই যে এইটুকু আমি বললাম এইটুকু হচ্ছে তোমাদের এক্সাম পার্টে যাবে এই যে বাকি যে কথাগুলো বললাম এই সমস্ত ব্যাপারটা হচ্ছে বোঝানোর জন্য তাহলে তোমরা এক্সামে করবে কতটুকু এইটুকু বোঝা গেছে আমার কথাটা আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে যাব বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকা 2 বছরের সুদে আসলে কত হবে সুদ পর্ব 1 বছর বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে সরল সুদ নয় চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকা 2 বছরের সুদে আসলে কত হবে তার মানে তুমি ব্যাংকে গিয়ে 625 টাকা জমা দিলে ব্যাংক তোমাকে বলল যে 4% চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা তোমাকে দেওয়া হচ্ছে টাকাটা ব্যাংক তোমার কাছ থেকে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে নিচ্ছে 2 বছর পর তোমাকে ব্যাংক কত টাকা ফেরত দেবে ঠিক আছে দেখো চক্রবৃদ্ধি সুদের ব্যাপারটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ একটা না খুব জটিল চ্যাপ্টার বলে প্রচলিত কিন্তু চক্রবৃদ্ধি সুদের কিছু অ্যাপ্রোচ আছে যে অ্যাপ্রোচগুলো আমরা যদি করতে পারি অ্যাপ্রোচগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে চক্রবৃদ্ধি সুদ খুব ইজিলি হয়ে যায় যেমন তার একটা অ্যাপ্রোচ আমি তোমাদের আজকে দেখাবো যেটা যদি ইউজ করো তোমরা তাহলে খুব সহজে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা করতে পারবো দেখো কিভাবে আমাদেরকে জানতে হবে 4% সুদের হার তাই তো তাহলে 4% মানে কি আমি এই ব্যাপারটা বহুবার ডিসকাস করেছি অলরেডি যে পার্সেন্ট বলতে কি বোঝায় 4% মানে কি 4% চক্রবৃদ্ধি সুদের হার তাই তো তার মানে কত 4/100 এবার এখানে জানতে হবে যে 4/100টা কি 4% সুদের হার মানে কি বলেছি মানে 100 টাকায় 4 টাকা সুদ 100 টাকায় 4 টাকা সুদ তা আমি যদি কাটাকুটি করি ক্যালকুলেশনের সুবিধার জন্য 4 25 100 তাহলে কত পাচ্ছি 1 এর 25 মানে আমি বলতে পারি 25 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 1 টাকা চক্রবৃদ্ধি হারে তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে 25 টাকার 1 বছরের 25 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 1 টাকা কোনো সন্দেহ নেই 25 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 1 টাকা সিম্পল হিসাব এবার দেখো আমরা যেটা করব যে অ্যাপ্রোচটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে যে 2 বছরের গল্প আছে এটা যেটা আমরা করছি এখন সেটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য যেহেতু তার মানে তুমি এখানটা এই জায়গাটা বোঝো আগে যে 25 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 1 টাকা এটার মানে কি 25 টাকা মূলধন তার মানে 25 টাকা এখানে কি পি মানে মূলধন মানে আসল তাই তো আর 1 টাকা এখানে কি সুদ 1 টাকা কি সুদ ঠিক কি না তাহলে যেহেতু আমার 2 বছরের গল্প আছে যেহেতু আমাকে সুদে আসলে 2 বছরের চেঞ্জ বলতে বলেছে তাই আমি ধরে নেব আসলটা ধরে নেব 25 স্কোয়ার কেন ধরবো তার কারণ যখন আমরা চক্রবৃদ্ধি সুদের তোমরা যখন চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার যখন আমি পড়াবো তখন আরও ডিটেলসে এক্সপ্লেন করব এখন হয়তো কিছু জিনিস থাকবে যেগুলো তোমাদের মনে প্রশ্ন আসবে কেন ধরবো কেন করব কিন্তু সেটা যদি বলতে যাই তাহলে পুরোটাই চক্রবৃদ্ধি সুদ নিয়ে চলে যাবে তাহলে চক্রবৃদ্ধি সুদ যখন তোমাদের ক্লাসে করানো হবে তখন এই জিনিসগুলো আরও ভালো করে এক্সপ্লেন করতে হবে তুমি শুধু পদ্ধতিটা দেখে রাখো এখন
যে যদি এই রকম অঙ্ক আসে তোমরা এভাবে করতে পারবে, তার অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কারণ আছে, সেটা আমাদের এক্সপ্লেন করা হবে, কিন্তু এখন তো এতটা সম্ভব না। আমি জাস্ট তোমাদের অ্যাপ্রোচটা দেখাচ্ছি একটু। ওকে, তাহলে দেখো 25 স্কোয়ার মানে 625। তাহলে এই 625 টাকা আমি কি পেলাম? আসলটা পেলাম। ক্লিয়ার? 625 টাকা আমি আসলটা ধরে নিচ্ছি। ওকে, তাহলে এইটুকু হয়েছে তোমাদের। এবার আমি যাব এর পরের পার্টে। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের উপরে সুদ, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে সুদ। কেমন করে সেটা দেখাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আসল 625 টাকা, ধরে নাও 625 টাকা হচ্ছে আসল। ঠিক আছে, তাহলে প্রথম বছরের সুদ কত হবে এর উপরে? প্রথম বছরের সুদ কত হবে? আমাকে কত বলেছে? 4% সুদ, তাই তো? 1 মিনিট দাঁড়াবে, এটা মুছে নিই একটু। হ্যাঁ, সুদ কত বলেছে? 4%। তাহলে 625-এর 4% তুমি যদি ক্যালকুলেশন করে দাও, কীভাবে তুমি ক্যালকুলেশন করবে? 625 এর 4% মানে কি? 4/100। তাহলে 4/100 কত করতে পারি? 1-এর 25, তাহলে কত আসছে? 25 25 625। 625কে আমি কী বললাম? 4/100। 625-এর 4% মানে কি? 625 ইন্টু 4/100। 4/100 ক্যালকুলেশন করলে কত হয়? 4/25-এ 100, তার মানে 1-এর 25 আসছে। তাহলে 25কে আমি 625 কাটলে কত আসছে? 25। তাহলে এই যে পূর্ণ সংখ্যায় আনার জন্য আমি 625টা আনলাম, এই যে ক্যালকুলেশনটা করলাম আসলটাকে, যাতে আমরা সংখ্যাটা পূর্ণ সংখ্যায় আসে, যাতে ফ্র্যাকশন না আসে। ক্যালকুলেশনের সুবিধার জন্য জাস্ট আমি আসল ভেবে ধরেছি। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে? তাহলে কি পাচ্ছি? 625 টাকার 4%-এর সুদ কত? 25 টাকা। এটা হলো প্রথম বছর। এটা কি হলো? ফার্স্ট ইয়ার। এটা কি আসবে? প্রথম বছরের এটা সুদ। এটা প্রথম বছর, ফার্স্ট ইয়ার। এবার আমরা আসবো কি? সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর। আমাকে বলছে 2 বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছরের, প্রথম বছরে তুমি যখন ব্যাংকে 625 টাকা দিচ্ছ, ব্যাংক তোমাকে সুদ দিয়েছে কত টাকা? 25 টাকা। তুমি যখন সেকেন্ড বছরে যাচ্ছ তখন তো ব্যাংক 4%-এর সুদ দিচ্ছে। তাহলে এই যে 4% সুদ দিল সেটাও কত হবে? 25 টাকাই হবে। কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে সুদ, মানে যা সুদ ছিল তার উপরে আবার সুদ দেবে। তাহলে এই যে সুদ, এর উপরে আবার একটা 4% সুদ চাপবে। এই যে 25 টাকা সুদ পেয়েছিলাম প্রথম বছরে, এর উপরে আর একটা 4% সুদ চাপবে। সেটা কত হবে? 25 টাকা 4%, মানে 25 গণিত 100, 4/100। 4/100 মানে কত? 1-এর 25। আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। 25-এর 4%, তার মানে কি দাঁড়াচ্ছে? 25 গণিত 4/100, তাই তো? তাহলে 25 4-এ 100, 4 কেটে দাও, কত হলো? 1 টাকা। তাহলে এই যে 1 টাকা, কোনো ফ্র্যাকশন এলো না, আর ফ্র্যাকশন যাতে না আসে তার জন্য আমরা এটা করেছি। তাহলে এটা কত আসবে? 1 টাকা। তাহলে 25 টাকা 4% কত হলো? 1 টাকা। তাহলে এই যে পুরো জিনিসটা পেলে, এটা কি? এই যে পুরো জিনিসটা পেলে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের সুদ। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের সুদ। সেকেন্ড ইয়ারের সুদ কেন? কারণ সেকেন্ড ইয়ারে 25 টাকা সুদ তুমি পেলে মূলধনের উপরে, এটা তো মূলধনের উপরে সুদ পেয়েছো। আর এই যে 1 টাকা, এটা হচ্ছে সুদের উপরে সুদ পেয়েছো। এই যে 1 টাকা, এটা কার উপরে পেয়েছো? সুদের উপরে সুদ পেয়েছো। তাহলে পাওয়া গেছে পুরো। তাহলে টোটাল সুদ কত এলো? টোটাল সুদ কত এলো? 25 25 50 আর 51 টাকা। তাহলে এই 51 টাকা এলো কি? টোটাল সুদ। তাহলে টোটাল সুদ কত এলো? 51 টাকা। টোটাল সুদ কত এলো? 51 টাকা। এবার আমাকে প্রশ্ন কি বলছে? যে সুদে আসলে কত টাকা হবে। তাহলে কি বলছে? সুদে আসলে কত টাকা হবে। তাহলে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে জানতে চেয়েছে। তাহলে আসল ছিল কত? 625। আমি অলরেডি পেয়েছি, এটা 625। এই 625টা এই 625টা মিলে গেছে আমার। তাহলে এই যে 600, তাহলে সুদে আসলে কত হবে? 625 প্লাস 51। তাহলে কত হচ্ছে? 5 আর 1 6, 5 আর 2 7, 676 টাকা আনসার। 676 আছে? 676 না, 676 হবে। 676 এই যে বোঝা গেছে পুরোটা? ঠিক আছে,
যদি না বোঝা যায় তাহলে এটা একবার রিমাইন্ড করে দেখো, কারণ চক্রবৃদ্ধি সুদের অনেকটা কনসেপ্ট বোঝানোর থাকে, এখানে তো একটা শুধু অঙ্ক করালাম এবং অঙ্ক করে তো হয় না, ঠিক আছে। যদি বুঝতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি না বুঝতে পারো আরেকবার রিমাইন্ড করে দেখো, আশা করি এই কনসেপ্টটা মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলছে, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ থেকে বি পর্যন্ত যায়, তারপর তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তাহলে ধরো এই একটা রাস্তা এখান থেকে শুরু করে এখান অবধি যাচ্ছে, তাহলে একটা লোক এ থেকে বি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, এ থেকে বিতে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেল, তাহলে এই যাচ্ছে, যখন যাচ্ছে তখন ওর স্পিড কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তারপরে কি বলছে, তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে, তাহলে গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে, তাহলে যখন ও ফিরছে তখন তার গতিবেগ কি হবে? যা ছিল তার 50%, তার মানে ছিল কত? 40, তার 50%, তার মানে কত? 40 গণিত 50/100, মানে 1/2, 2 20 40, মানে কত হবে? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে যখন যাচ্ছে তখন গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, যখন ফিরছে তখন গতিবেগ কত? 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার তোমাকে প্রশ্নই কি বলছে, তাহলে তার যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে তুমি একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন এরকম ধরনের প্রশ্ন আসবে যেখানে তুমি যে বেগে যাচ্ছ আর আলাদা বেগে ফিরছো, কিন্তু তোমার টোটাল ডিস্টেন্সটা ফিক্সড, এই যে টোটাল ডিস্টেন্স এ থেকে বি, তুমি যতটা যাচ্ছ ততটাই ফিরছো, তাহলে টোটাল ডিস্টেন্স যখন ফিক্সড হবে, আমি এখানে লিখে দিচ্ছি কথাটা, যখন টোটাল ডিস্টেন্স ফিক্সড, তোমরা দেখতে পেলে না এই কথাটা লেখাটা, যখন টোটাল ডিস্টেন্স ফিক্সড, যখন টোটাল ডিস্টেন্সটা ফিক্সড, তখন তুমি যখন গড় গতিবেগ বের করবে তার একটা নির্দিষ্ট সূত্র আছে। যখন টোটাল ডিস্টেন্স ফিক্সড তখন গড় গতিবেগ কি হয়? 2xy/x + y, যেখানে x আর yটা কি? x y হচ্ছে গতিবেগগুলো, ঠিক আছে। তা তুমি ফর্মুলা লাগাও, 2 গণিত x কত? 40 গণিত y কত? 20/40 + 20, ঠিক তো? তাহলে কত আসবে এটা? 2 গণিত 40 গণিত 20/60, ঠিক আছে। তাহলে দেখো কত আসবে? 3, ওকে। তাহলে কত আসছে? বেসিক্যালি 80/3, 80/3, তার মানে 80/3 মানে কত হবে? 3 দুগুণে 6, 7 8 2 20, তাই তো? 3 6 18, 26 পূর্ণ কিছু একটা হবে, এই যে 26 পূর্ণ 2/3, 26 পূর্ণ 2/3, বোঝা গেছে পুরোটা? ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন বলছে, বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? এটা পিএসসির খুব একটা ফেমাস অঙ্ক, খুব পছন্দের অঙ্ক। শুধু পিএসসি কেন বলবো, যে কোনো পরীক্ষায়, পিএসসি বলো, পুলিশ বলো, এসএসসি বলো, যে কোনো পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে এবং ছেলেপিলে খুব গুলিয়ে ফেলে যে কী হবে জিনিসটা। আমি তোমাদের আজকে যে প্যাটার্নটা বলছি, যেভাবে কোশ্চেনটা সলভ করতে বলছি, ভালো করে বুঝবে, দেখো তোমার এটা কোনোদিন মিস হবে না, এটা ভুল হবে না কোনোদিন। বিক্রয় মূল্যের ওপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে? কার উপরে ক্ষতি? বিক্রয় মূল্যের উপরে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ধরো ক্রয় আর বিক্রয়, ঠিক আছে। তাহলে ক্রয় আর বিক্রয় আমি লিখে নিলাম। এবার কি বলছে? বিক্রয় মূল্যের ওপর ক্ষতি হচ্ছে কত পার্সেন্ট? 15%। ব্যাপার হচ্ছে যার উপরে ক্ষতি হবে, যে এখন যে পয়েন্টটা বলছি সেটা ভালো করে খাতায় নোট করো, যার উপরে ক্ষতি হবে বা লাভ হবে সেটাকে 100 ধরবো। যার উপরে লাভ বা ক্ষতি, এখানে কি বলছে? 15% ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি। এই যে বিক্রয় মূল্যের উপরে 15%, কার উপরে? বিক্রয় মূল্য। তাহলে যেহেতু বিক্রয় মূল্যের উপরে 15%, তাহলে বিক্রয় মূল্যকে আমি ধরবো 100। আবার রিপিট করছি, যার উপরে লাভ বা ক্ষতি হবে
তাকে আমরা ধরবো 100। তাহলে কার উপরে ক্ষতি হয়েছে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে মানে কি? বিক্রয় মূল্যটাকে ধরলাম 100। এবারে বলছে ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়া কখন হয়? যখন কেনা দামের থেকে বেচা দাম কম হয়, যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কী হবে? অবশ্যই বেশি হবে, তবেই না ক্ষতি হবে। ক্ষতি হতে গেলে কি হতে হয়? যেটা তুমি যে দামে কিনেছো তার থেকে কম দামে বিক্রি করতে হয়। তারপরে 100 টাকা দিয়ে তুমি যদি কেনো, তার থেকে 100 টাকা দিয়ে তুমি যদি বিক্রি করো, তার থেকে কম টাকা দিয়ে তোমায় কিনতে হবে, ঠিক তো? তাহলে তুমি কি বলছো? 15% ক্ষতি, মানে এখানে 15। তাহলে কি হবে? ক্রয় মূল্যটা এর থেকে 15 টাকা বেশি, 115। ক্রয় মূল্যটা বেশি হবে কারণ কি? ক্ষতি হয়েছে। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য হলো 115, বিক্রয় মূল্য হলো 100। এবার কি বলছে? ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? তাহলে দেখো, ক্ষতি হয়েছে কত টাকা? 15 টাকা। ক্ষতি হয়েছে কত টাকা? 15 টাকা। কার উপরে জানতে চেয়েছে? যার উপরে তলায় সেটা। কার উপরে জানতে চেয়েছে? কার উপরে? কার উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে যার উপরে তলায় সেটা, যার উপরে তলায় সেটা ইন্টু 100। তাহলে দেখো কি হবে? 15/115 ইন্টু 100। তাহলে কাটো 5 দিয়ে, 5 3 15, 5 2 10, 5 3 15। তাহলে কত আসছে? 300/23। তাহলে কত হবে? 23 1 কে 23, 23 তাহলে কত হবে? 7 70। তাহলে 23 দুগুণে, তাহলে 23, ওকে এরকম দিয়েছে, ঠিক আছে। তাহলে 23 দুগুণে কত হচ্ছে? 46। তাহলে 46 যদি, তাহলে কত হচ্ছে? 46 হলে 4। আচ্ছা কত হলো? হ্যাঁ 23 1 কে 23, 23 1 কে 23 কত? 7 70। তাই তো? দেখো এখানে দেখে নাও, 300/23, 300। তাহলে 23 1 কে 23 কত? 7 70, তাই না? তাহলে 23 দুগুণে কত? 46। তাহলে কত? 4। তাহলে এই তোমার 12/4/23। কিন্তু এটা অপশানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যাই হোক, ওটা এটাই হবে, 4/23 এটাই আনসার হবে। হ্যাঁ 12/4/23। ও এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আমি না মানে বোর্ডটা সামনের থেকে তো এইখানটার গন্ডগোল হয়েছে। সরি 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 13 পূর্ণ আসবে তো। 7 1 7 আসছে এটা শুধুমাত্র। আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কত আসছে? 300/23, 300। আচ্ছা 23 1 কে 23, তো কত আসছে? 7 70। তাহলে একে 3 দিয়ে যাবে আশা করি, একদমই তাই। 3 3 9, 3 দুগুণে 6 69। তাহলে 1 তাহলে 13 পূর্ণ 1 31, 13 পূর্ণ 1 31 কোথায় আছে? এই যে 13 পূর্ণ 1 23। ওকে, 13 পূর্ণ 1 23 হচ্ছে আনসার, ঠিক আছে। এখানে একটু এত কাছ থেকে দেখি তো, তাই জন্য একটুখানি গুলিয়ে যায়, বুঝলে তো। চলো নেক্সট প্রশ্ন দেখো। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে ক্লার্কশিপ ব্যাচটা আমি বললাম একটু আগে, তোমাদের একটা ক্লার্কশিপ ব্যাচ মানে চালু হবে আর কি, সেই ব্যাচটার তোমাদের প্রথম 100 জনের জন্য একটা ডিসকাউন্টেড প্রাইস রাখা হয়েছে। যারা প্রথম 100 জন তোমরা অ্যাডমিশন নেবে আমাদের এখানে, তাদের জন্য একটা ডিসকাউন্টেড প্রাইস রাখা হয়েছে, এইটা 5000 টাকা, ঠিক আছে। তো এই 5000 টাকা দিয়ে তোমরা যখন ভর্তি হবে আমাদের এখানে, তো তোমরা কী কী পাবে দেখো। সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস পাবে এবং তার রেকর্ডিং পাবে। মানে তুমি সপ্তাহে 6 দিন লাইভ ক্লাস তো পাবেই, মানে স্যাররা তোমার কাছে পড়াবেই, প্লাস রেকর্ডিং। মানে তুমি ধরো ক্লাস করতে পারলে না, তো সেই রেকর্ডটা তোমার কাছে থাকবে, তোমার অ্যাপে থেকে যাবে, তুমি ওটা তোমার ইচ্ছা মতো যতবার খুশি যখন খুশি দেখতে পারবে। বোঝা গেছে? 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি। 200 ঘন্টার ভিডিও লাইব্রেরি জিনিসটাকে, ভিডিও লাইব্রেরি মানে হচ্ছে যে ধরো তুমি কোনো একটা টপিক ধরো তুমি পড়ছো, তোমার মনে হলো আমি এটা আরও ডিটেলসে জানবো, যে কটা অঙ্ক তোমায় করানো হয়েছে তোমার মনে হলো তুমি আরও ডিটেলসে আরও কিছু অঙ্ক করবো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাকে ভিডিও লাইব্রেরি সহায়তা করবে। ভিডিও লাইব্রেরিতে সেই চ্যাপ্টারে সেই টপিকের ওপর আরও অনেক অনেক ভিডিও তোমাকে বানানো থাকবে, তুমি সেগুলো দেখে শিখতে পারো। ক্লিয়ার? 1500 পেজের স্টাডি মেটেরিয়াল, 1500 পেজের স্টাডি মেটেরিয়াল তোমাকে
দেওয়া হবে, হার্ড কপি তোমার কাছে থাকবে, যেটা আমাদের এখানে তুমি যদি ভর্তি হও তাহলে তোমাকে 1500 পেজের স্টাডি মেটেরিয়াল তোমাকে দেওয়া হবে, যেটা তুমি তোমার স্টাডি মেটেরিয়াল তোমার বই হিসাবে ইউজ করতে পারো। ভর্তি হওয়ার সাথে সাথে 13টি ইবুক স্টাডি মেটেরিয়াল তোমাকে তো রইলই, প্লাস তোমাকে 13টি আরও ইবুক দেওয়া হবে, যে ইবুকগুলো তুমি ডাউনলোড করে নিতে পারো বা তোমার ফোনে, ট্যাবলেটে বা ল্যাপটপে তুমি ওটাকে ইউজ করতে পারো, পড়তে পারো। ঠিক আছে, মেটেরিয়াল তোমার কাছে আর একটা ফরম্যাটে যাবে, ইবুক ফরম্যাটে। এছাড়া 50,000 কোয়েশ্চেন অ্যানালিসিস থাকবে, কোয়েশ্চেন অ্যানালিসিসে কোয়েশ্চেন ব্যাংক থাকবে, একটা কোয়েশ্চেন ব্যাংক আমাদের বানানো আছে যেখানে 50,000 প্লাস কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তো সেই পুরো ব্যাংকটার তুমি অ্যাক্সেস পাবে, মানে তুমি যখন খুশি যেখানে খুশি তুমি কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে মেন সাকসেসফুল পাওয়ার মেন মন্ত্র কি? তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, তাই না? তোমাকে মক দিতে হবে, তো তুমি সেটা পেয়ে যাবে এখানে 50,000 কোশ্চেন। বুঝতে পারছো? 50,000, তুমি শেষই হবে না, তুমি দেখতেই থাকো দেখতেই থাকো দেখতেই থাকো, তুমি যতক্ষণ খুশি দেখো। বোঝা গেছে? এই হচ্ছে পুরো ব্যাপার। আর একটা কথা মনে রাখবে, তোমাদের এই যে পুরো যে সুবিধাটা আমি বললাম, এটা সবার জন্য যারা বিএসএসআই ভর্তি হবে তাদের প্রত্যেকেই সুবিধাটা পাবে, যারা এই ব্যাচে ভর্তি হবে। আর প্রথম 100 জনের জন্য শুধুমাত্র এই ডিসকাউন্টেড প্রাইসটা আছে। 100 জন পার হয়ে গেলে 101 জন থেকেই তোমাদের এই টাকা দিয়ে ভর্তি হতে হবে। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের নাম এনরোল করো। ওকে, দেখো পরের প্রশ্ন দেখো, বলছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? এটাও একটা গড় চ্যাপ্টারের অঙ্ক, এবং এটা পিএসসির বা তুমি বলতে পারো যে কোনো এক্সামেরই খুব ফেভারিট একটা অঙ্ক। অঙ্কটা খুবই সহজ, ছোট্ট একটা ট্রিক্স আছে, ভীষণ সহজ। কি বলছে? পরপর 7টি সংখ্যার গড় 20 বলেছে, 7টি সংখ্যার গড় 20। দেখো আমি কিচ্ছু করবো না, আমি 7টা দাগ কাটবো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই যেটা আমি দেখাচ্ছি জাস্ট ট্রিক্স তুমি বলতে পারো, এভাবে তুমি অঙ্কটা কষতে পারো। এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, কেন এটা হয় কি না, সেগুলো তোমাদের যখন ডিটেলসে ক্লাস হবে তখন তোমাদেরকে বলা হবে। যে কনসেপ্ট আমি তোমাদের এখন দিতে যাচ্ছি এটা খুবই স্ট্রং একটা কনসেপ্ট, এটা দিয়ে তুমি অনেক অঙ্ক সলভ করতে পারবে। ওকে, পরপর 7টি সংখ্যার আমি কটা লিখেছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা সংখ্যার গড় বলেছে 20। এই গড় হবে সবসময় মাঝের সংখ্যাটা। কোনটা? মাঝের। তাহলে 1 2 3 4 এইটা মাঝের সংখ্যা, এটা হচ্ছে মাঝের সংখ্যা, এটাই হচ্ছে গড়। তাহলে মাঝের সংখ্যা যেটা সেটা হচ্ছে সবসময় গড়। তাহলে 7টি সংখ্যার গড় 20 মানে তুমি এখানে 20 বসিয়ে দাও। পরপর 7টি সংখ্যা মানে তারপরের সংখ্যা কী হবে? 21 22 23। এর আগেরটা কত হবে? 19 18 17। প্রশ্ন কী চেয়েছে? বৃহত্তম সংখ্যাটি কত বের করো। 23। মজা লাগছে? বৃহত্তম সংখ্যাটি কত? 23। কিচ্ছু করতে হলো না, শুধুমাত্র দাগ কেটে বসিয়ে দিলেই অঙ্ক শেষ। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো এই অঙ্কটা করাতে গেলে তোমাদের একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি, আমি আগেও বলেছি চক্রবৃদ্ধি শুধু একটু জটিল চ্যাপ্টার, কিছু কনসেপ্ট আছে যেগুলো যদি তুমি শিখে নাও চক্রবৃদ্ধি চ্যাপ্টারের মতো সহজ আর কিছু নেই। চক্রবৃদ্ধি চ্যাপ্টারের মতো সহজ আর কিচ্ছু নেই। ক্লিয়ার? দেখো প্রথম যে অঙ্কটা করালাম সেখানে দেখো আমি একটা ছোটো ট্রিক্স বলেছিলাম যেটা তুমি অঙ্কটা সহজে করতে পারবে। চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে সেটা তুমি যদি করতে চাও তুমি মাথা খারাপ হয়ে যাবে তোমার। ঠিক আছে, তো সেই ফর্মুলা নিয়েও কিছু কিছু অঙ্ক থাকবে, সেগুলো আমি তোমাদের বলবো যখন আমাদের পুরো ক্লাস স্টার্ট হবে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা বলবো এটা খুব সহজ অপশন টেস্ট, আমরা আজকে দেখব কাকে বলে। এই 4টে অপশন আছে। আমি তোমাদের প্রথম দিন ক্লাসে বলেছিলাম একটা, যে আমাদের কাছে প্রশ্ন দেওয়া থাকে উত্তরও দেওয়া থাকে, শুধু আমাদের উত্তরটা চিনে নিতে হবে। তো আজকে আমরা অপশন টেস্ট করে উত্তরটা চিনে নেব। ওকে, প্রশ্নটা কি বলছে? আসল চক্রবৃদ্ধি মানে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়। কি বলছে? 2 বছরে সুদে আসলে 4 গুণ, মানে তুমি যত টাকা রেখেছিলে সুদ আসলে তার 4 গুণ টাকা তুমি ফেরত পাবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নেবো, যেহেতু পার্সেন্টেজের গল্প আমি ধরে নেবো 100 টাকার গল্প, তাহলে আমি ধরে নেবো আমি 100 টাকা রেখেছিলাম। কত টাকা রেখেছিলাম? 100 টাকা। ক্লিয়ার? এবার তোমায় বলছে সুদে আসলে 4 গুণ হবে, তার মানে হতে কত হবে? 400 টাকা। তাহলে 100 টাকা হতে হবে কত? 400 টাকা। এই যে 400 টাকা এখানে কি আছে? আসল মানে পি প্লাস ইন্টারেস্ট মানে আই, আসলও আছে সুদও আছে। ক্লিয়ার? এবার প্রশ্ন বলছে 2 বছর হতে হবে। ক বছরে? 2 বছরে।
এবারে আমার এটা পুরো অঙ্কটা আমার লেখা হয়ে গেল। এবার আমি অপশন টেস্ট করব। দেখো যদি সুদের হার হয় 150 টাকা, যদি সুদের হার হয় 150 টাকা, তাহলে আমি কি করব? এটা কিন্তু যদি সুদের হার হয় 150 টাকা, তাহলে আমি কি করব? 100 টাকা রেখেছিলাম, 150% সুদের হার, তাহলে প্রথম বছরে সুদ কত হবে? 150 টাকা। পরের বছরে সুদ কত হবে? 150 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরে সুদ। তার মানে এই 150 টাকার উপরে আবার 150% একটা আসবে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো একটা জিনিস, তাহলে 150 হয়ে গেলে কত? 300। আমাকে সুদে আসলে হতে হবে কত? 400। ঠিক আছে, তাহলে দেখো 150-এর 150% যদি আমি করি তাহলে কত হবে? হিসাব করো। তাহলে এখানে নয়, আমি করে দিচ্ছি। 150-এর 150%, তাহলে 150 × 150/100, 0 কেটে গেল, তাহলে 15 225, তাহলে এটা হবে 225। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে, তাহলে কি, তাহলে দেখো তুমি যোগ করে দিনটাকে, তাহলে এটা কি শুধুমাত্র সুদরা। তাহলে দেখো যোগ করা 300 200 500, 500-র বেশি হয়ে যাচ্ছে, আমাকে হতে হবে 400। তাহলে কি এটা হবে উত্তর? কখনোই না, সম্ভব না। তাহলে 150% দিয়ে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তো আমি কি যাব? পরের অপশানে যাব। পরের অপশানে কত? 100% বলেছে। পরের অপশানে কত? 100%। তো 100% দিয়ে আমরা দেখি কি আছে। ছিল কত? 100 টাকা, তার উপরে 100% সুদ, তাহলে 100% মানে কত? প্রথম বছরে 100 টাকাই আসবে। ক্লিয়ার? পরের বছরে আবার 100% সুদ, তাহলে কত আসবে? আবার 100 টাকা আসবে। ঠিক আছে, আমি কি বলেছি? চক্রবৃদ্ধি সুদে কি হয়? সেকেন্ড বছরে সুদের উপরে সুদ পড়ে। তাহলে এই যে এটা তো ফার্স্ট ইয়ার, তাহলে সেকেন্ড ইয়ারে এই সুদের উপরে আবার 100% সুদ আসবে, তাহলে সেটা কত হবে? আবার 100 টাকা। তাহলে টোটাল সুদ কত? এটা তো সুদ, টোটাল সুদ কত হলো? 300 টাকা। আর আসল আমি জানি 100 টাকা, টোটাল কত হলো? 300 + 100 400 টাকা। তাহলে 400 টাকা আমার মিলে গেল। তাহলে 100 টাকা রেখে 400 টাকা আমার মিলে গেল। তাহলে আমি কি করে করলাম? অপশন টেস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে উত্তর কত হলো? 100%। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই অপশন টেস্টটা কি তোমায় যখন খাতায় করবে পরীক্ষার হলে, তখন কি তোমাকে এত কাণ্ড করতে হবে? একদমই করতে হবে না, তুমি সিম্পলি করবে। এত এই যে ক্যালকুলেশন দেখালাম, এটা তুমি তো এখানে করলে বলে, বোর্ডে করলে বলে, তুমি তো মৌখিক করবে। 100 টাকার প্রথম বছরে 100 টাকা, পরের বছরে কি হবে? 100 টাকা প্লাস সুদের ওপর 100 টাকা। তো মুখে মুখে ক্যালকুলেশন। বোঝা যাচ্ছে আমার কথাটা? ঠিক আছে, ধরো 150 টাকার যে ব্যাপারটা, সেটা তোমাকে আরেকবার তোমায় বলে দিচ্ছি 150 টাকার ব্যাপারটা কেমন হয়েছিল। ধরো 100 টাকা আসল আছে, ঠিক আছে, তুমি এখান থেকে 150% সুদ আছে, তাহলে প্রথম বছর তুমি 150 টাকা সুদ পাচ্ছ, পরের বছরে আবার তুমি 150%, মানে 150 টাকা সুদ পাচ্ছ। তাহলে তুমি দেখো আবার সুদের ওপরে সুদ তুমি পাবে। ভালো করে বোঝো এই জায়গাটা। প্রথম বছর তুমি 150 টাকা সুদ পাচ্ছ, সেকেন্ড বছরে আবার 150 টাকা সুদ পাচ্ছ, আবার সুদের ওপরে সুদ পাবে। তোমাকে তো মেন সুদই লাগবে 300 টাকা। সুদে আসলে 400, মানে কি 100 টাকা তুমি রেখেছো অলরেডি, হতে হবে 400 টাকা, তার মানে সুদ 300 টাকা। তাহলে তুমি এই দুটো মিলেই তুমি 300 পেয়ে যাচ্ছ। এটা তো ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ এটা তো হবেই না, 300 টাকার বেশি হয়ে যাবে, তাই জন্য 150টা বাদ। আমার কথাটা কি বোঝা গেছে পুরোটা? যদি না বুঝতে পারো পুরোটা, তাহলে এই ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখো, তাহলে দেখবে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে কনসেপ্টটা বললাম এটা দিয়ে কিন্তু অপশন টেস্ট করে তুমি অনেক অঙ্কের উত্তর অনেক সহজভাবে বের করতে পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বলছে কি 3 জনের বয়সের অনুপাত 7:5:4। প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। 3 জন লোক আছে, 7:5:4 তাদের বয়সের অনুপাত। ঠিক আছে, তাহলে যেহেতু অনুপাত বলা আছে, 3 জনের বয়স 7:5:4 তাদের বয়সের অনুপাত, তাহলে যেহেতু অনুপাত বলা আছে, আমি 3 জনের বয়স আমি ধরে নিতে পারি। এটা কত ধরতে পারি? 7x, এটা ধরে নেবো কত? 5x, আর এটা ধরে নেবো কত? 4x ধরে নিলাম। এবার বলতে হবে কন্ডিশন দিয়েছে, দুটো কন্ডিশন কি? প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি, প্রথম এবং তৃতীয়র বয়সের সমষ্টি, তাহলে প্রথম এবং তৃতীয় এদের বয়সের সমষ্টি, তাহলে কত হবে? 7x + 4x বয়সের সমষ্টি, যা বলছে তাই লিখছি। দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ, দ্বিতীয় জনের বয়স কত? 5x, তাহলে 5x × 2 দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, দ্বিগুণ অপেক্ষা 5 বেশি।
ক্লিয়ার? তাহলে দেখো কত হচ্ছে 7 আর 4 11x সমান কত 10x প্লাস 5, তাহলে কত হবে 11x মাইনাস 10x, তার মান কত হচ্ছে 5, তাহলে x এর মান কত হচ্ছে 5, তাহলে x এর মান তুমি পেয়ে গেছো কত 5, x এর মান পেয়ে গেছো 5। প্রশ্ন কি বলছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত, দ্বিতীয় ব্যক্তির বয়স কত, দ্বিতীয় ব্যক্তির বয়স কত ধরেছি 5x, তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে 5 ইন্টু এক্স, কত 5 ইন্টু এক্স, তাহলে 5 ইন্টু এক্স মানে কত হবে, মানে 5 ইন্টু এক্স এর মান কত 5 অলরেডি পেয়েছি, তাহলে এক্স এর মান এখানে পুট করে দাও, তাহলে কত হবে 25 বছর, দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে 25 বছর। আশা করি একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা, ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে প্রথমে যা দেওয়া আছে রেশিও সেখান থেকে আমি এক্স দিয়ে তাদের বর্তমান বয়সগুলোকে ধরে নিলাম। এবার যে কন্ডিশন দিয়েছে প্রথম আর তৃতীয়র যোগফল দ্বিতীয় যে আছে তার দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, তাহলে প্রথম আর তৃতীয় যোগফল বের করেছি, সেটা দ্বিগুণ অপেক্ষা 5 বেশি, তারপরে জাস্ট ক্যালকুলেশন। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাব। দেখো কি বলছে, দেখো একটা কথা তোমাদের বলি, আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা আমরা চালাচ্ছি সেখানে প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন থাকছে যেগুলো রিপিটেশন হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমরা কিন্তু পেয়েছো, এই কোশ্চেনটা অলরেডি তোমরা পেয়েছো। কোথায় পেয়েছো না 2019 সালের যে শিফট 1 হয়েছিল সেখানে সেম কোশ্চেন ছিল আমাদের। ওকে, তো আমরা সেম কোশ্চেন, তো এই কোশ্চেনটা জাস্ট আমি বড় কিছু করে বলবো না, জাস্ট অঙ্কটা করিয়ে দেবো, নাহলে সমস্যা হবে। দেখো কি আছে a/b, এটা a/b, হ্যাঁ a/b এর মান এটা, b/c এটা, আর c/d এর মান হচ্ছে এইটা। তোমাকে বলেছে a/b/c/d কত হবে। ওকে, তো এটা একটা খুব সুন্দর শর্টকাট ট্রিক্স আছে, এটা তো বোঝানোর কিছু নেই, যা শর্টকাট ট্রিক্স আছে। কীভাবে লিখবে তুমি, ধরো a/b c/d, আমাকে এটা জানতে চাইছি, আমি এবার লিখে নিলাম, যা লেখা আছে তাই পুট করবো, কত 4:3, b/c কত 3:5, c/d কত 10:9। দেখো যে গ্যাপ জায়গাগুলো রইলো, এই গ্যাপ তো রাখা যাবে না, গ্যাপ তো ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবো, 3 আছে তার মানে বাকিগুলো ফাঁকা, লিখে দাও 3, 5 তারপর সংখ্যাটা কী হবে 5 আছে, তারপর জায়গাটা ফাঁকা, তাহলে এই 5টাকে ক্যারি ফরওয়ার্ড করবো, 3 ফাঁকা, 3টাকে ক্যারি ফরওয়ার্ড করবো। ওকে, এরপর দেখো 10 আছে, তাহলে 10টাকে ক্যারি ফরওয়ার্ড করবো, এখানে 10টাকে ক্যারি ফরওয়ার্ড করবো, হয়ে গেল আমার হিসাব শেষ। এবার আমি কি করব, জাস্ট গুণ করব, a/b/c/d, এবার আমি কি করব জাস্ট গুণ করব। দেখো 4 × 3 = 12, 120 ইজটু 3 × 9, 9 × 10 90 ইজটু 5 × 3 = 15, 10 × 150 ইজটু কত হচ্ছে 5 × 3 = 15, 9 × 15 135। ক্লিয়ার? তাহলে এইটা আমার হলো, এই যে পুরো জিনিসটা চলে এলো, দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, এরপর আমি কি করব, এটাকে আমি ছোট করব। ঠিক আছে, দেখো ছোট করার জন্য কি করব, ফার্স্টে আমি এটাকে 5 দিয়ে কাটাকুটি করতে পারি, তাহলে 5 দিয়ে কাটাকুটি কী হবে, 5 × 2 = 10, 2 × 20, 5 × 4 = 20। ঠিক আছে, তাহলে 5 দিয়ে করলে 5 × 18 = 90, 5 দিয়ে করলে 5 × 3 = 15 মানে 30। ঠিক আছে, আচ্ছা তারপর কত হচ্ছে 5 × 2 = 5 × 20 একদম, আর কত হচ্ছে 5 × 2 = 10, 5 × 7 = 35। দেখো 24, 18, 30 আর 37, 27। তাহলে এটাকে আমি আবার কাটাকুটি করতে পারি 3 দিয়ে, তাহলে 3 × 8 = 24। দেখো আমি এইটুকু করে আমি অপশন দিকে আবার তাকাই, দেখো অপশানে সবার আগে, এখানে অপশানে সবার আগে দেখো এই 3টে জায়গায় 8 আছে, এটা নেই, তাহলে এটা ফার্স্টই বাদ। পরেরটা ক্যালকুলেশন করো, 3 দিয়ে করলে 3, 6, 18, তাই তো, তাহলে 8:6 কার আছে 8:6, এই দুটো দিয়ে, তার মানে এটাও বাদ। তারপরে দেখো 3 × 10 = 30, কিসে আছে 10, তার মানে এটা হচ্ছে উত্তর। বোঝা গেল জিনিসটা? এবার দেখো এর একটা এক্সটেনশন পার্ট তোমাদের আমি বলে দিই, সেটা হলে সুবিধা হবে তোমাদের খুব। যদি প্রশ্নটা এরকম দিত a/b/c/d না দিয়ে a/d, ধরো তোমাদের দিল যে a/d এর মান কত হবে, সেক্ষেত্রে আমি কি করতাম, সেই ব্যাপারটা খুব ইজি, সেই ব্যাপারটা আরও ইজি এর থেকে। কি করে করব, যে সংখ্যাগুলো আছে, যে রেশিওগুলো আছে সেগুলো জাস্ট গুণ করে দেবো, যে রেশিওগুলো আছে জাস্ট গুণ করে দেবো। তাহলে প্রথমে কি আছে 4/3, 4:3 মানে কি 4/3, গণিত 3/5, গণিত 10/9, গণিত কি বাদ গেল না, আর কিছু বাদ যায়নি, এই 3টে।
তাহলে এইগুলো কি করব, সিম্পলি গুণ করে দেবো। তাহলে যখন আমাকে প্রথম ইস টু শেষ দেবে, এটা কখন করব, যখন আমাকে দেবে প্রথম ইস টু শেষ, তখন আমি কি করব, পরপর সংখ্যাগুলোকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 5 2 10 3 3 9, আর কিছু কাটাকুটি যাবে না, যাবে না। তাহলে কত হচ্ছে, 4 2 8 ইস টু 3 3 9, তাহলে 8 ইস টু 9 সমান 8 ইস টু 9, তখন হয়ে যেত আনসার এটা সমান A ইস টু D। বোঝা গেছে জিনিসটা, সিম্পল ব্যাপার। ঠিক আছে, তাহলে এটাও একটা আসতে পারে কোশ্চেন, সেটা আমরা বলে দিলাম। দেখো এখানে যে জিনিসটা তোমাদের বলার, সেটা হচ্ছে আমি তোমাদের অলরেডি বলেছি এর আগে যে তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করো, যার প্রথম 100 জনের জন্য একটা ডিসকাউন্টের প্রাইস আছে, তুমি যখন অংশগ্রহণ করবে তুমি কি পাবে, 24/7 মডারেটর সাপোর্ট পাবে। মডারেটর সাপোর্ট মানে কি, ধরো আমাদের এখানে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তুমি কিছু বুঝতে পারলে না, ধরো সেখানে কোনো ডাউট রইলো, বা তুমি ধরো কটা ক্লাস হলো, সাপোজ ধরো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস হলো, তুমি সেখান থেকে নিজে নিজে অঙ্ক করতে পারলে না, তো তখন তো স্যার তোমার কাছে থাকবে না, তখন তুমি কি করবে, সেইটা তুমি এখানে যে মডারেটর যারা থাকবেন তুমি তাদের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করা হবে, তোমরা সেই কোশ্চেনটা মডারেটর স্যারকে বা মডারেটর ম্যামকে তুমি পাঠিয়ে দেবে। ঠিক আছে, উনি এটাকে সলিউশন করে তোমাকে পাঠিয়ে দেবেন। মানে 24/7 সবসময় তোমরা পড়াশোনার মধ্যে যুক্ত থাকতে পারবে, তোমাদের ডাউটস হলে সেটা ক্লিয়ারিং হবে। ক্লিয়ার? তার মানে অনলাইনে তোমাদের ডাউট ক্লিয়ারিং এটা কমপ্লিট 24/7 সাপোর্ট তোমরা পাচ্ছ। ওকে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দিয়ে তত্ত্বাবধানে তোমাদের ক্লাস করানো হবে। আচ্ছা, সপ্তাহে 6টি লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস, এটা আমি অলরেডি বলেছি। 6টা লাইভ ক্লাস এবং রেকর্ডিং, মানে তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করতে পারো তাহলে তুমি রেকর্ডিং দেখতে পাবে। এবং শুধু তাই নয়, যদি তোমরা রেকর্ডিংটা একবার না হয় 2-3 বার, 5 বার, 10 বার, 20 বার, যতবার খুশি তুমি সেই রেকর্ডিংটা দেখতে পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি 200+ ঘন্টা ভিডিও লাইব্রেরি। তাহলে ভিডিও লাইব্রেরি মানে কি, মানে যে তোমরা ধরো কোনো টপিকের ওপর পড়ার চেষ্টা করছো, সে জায়গাতে যতটা ক্লাস হয় তার থেকে বেশি তুমি পড়তে চাচ্ছ, আরও বেশি জানতে চাইছো, তার জন্য পুরো রেকর্ডেড ভিডিও তোমাদের থাকবে। 200+ ঘন্টার ভিডিও লাইব্রেরি তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, এছাড়াও থাকছে 1500 পেজের স্টাডি মেটেরিয়াল, যেটা তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের কাছে হার্ড কপি চলে যাবে। ভর্তি হওয়ার সাথে 13টি ইবুক তোমরা পেয়ে যাচ্ছ, যে ইবুকগুলো তোমরা ডাউনলোড করে পড়তে পারো, তোমাদের কাছে রেখে নিতে পারো, তোমাদের ফোন থেকে পড়তে পারো। প্লাস অনলাইনে পুরো কোশ্চেন ব্যাংক একটা পাচ্ছ 50,000 সেটের, যখন খুশি যেখানে খুশি প্রিভিয়াস ইয়ার দেখতে পারবে, যেভাবে খুশি প্রিভিয়াস ইয়ার দেখতে পারবে। এর থেকে ভালো অপরচুনিটি আর কিছু হয় না। ঠিক আছে, প্লাস ফাউন্ডেশন মক টেস্ট থাকবে। মক টেস্ট তো মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো তো মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, এইটা আর এইটা সব থেকে ইম্পর্টেন্ট ফিচার, যেটা তোমার কোনো ইনস্টিটিউট দিতে পারবে না। বোঝা গেছে? পুরো কোয়েশ্চেন ব্যাংক থাকবে, মক টেস্ট থাকবে, প্লাস 24/7 মডারেটর সাপোর্ট থাকবে। ওকে, চলো আমরা শেষ করি এবার। এ একটি কাজ 1/2 অংশ 5 দিনে, বি ওই কাজ 1/3 অংশ 4 দিনে করে। তার মানে কি বলতে চাচ্ছে, এ একটা কাজের হাফ অংশ 5 দিনে শেষ করে, বি ওই কাজটারই 1/3 অংশ 4 দিনে শেষ করে। তাহলে এ আর বি একত্রে পুরো কাজটা কদিনে শেষ করবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে এ যদি হাফ কাজ 5 দিনে শেষ করে, এ যদি হাফ কাজ 5 দিনে শেষ করে, তাহলে পুরো কাজটা করতে কদিন সময় নেবে, এক অংশ করতে কত সময় নেবে? ডেফিনেটলি 5 × 2 10 দিন সময় নেবে, তাই না? তাই তো, তুমি যদি হাফ পেজ লিখতে তোমার যদি 5 দিন লাগে, তাহলে ফুল পেজ কত সময় লাগবে? 10 দিন, সিম্পল হিসাব। সিমিলারলি বি 1/3 অংশ করতে সময় নেয় কত? 4 দিন। তাহলে পুরোটা এক অংশ করতে কত সময় নেবে? 4 × 3 12 দিন। তাহলে এ পুরো অংশটা করছে কদিন? 10 দিনে, আর বি পুরো কাজটা করছে 12 দিনে। তাহলে বলছে এ আর বি যখন একত্রে করবে তাহলে পুরো কাজটা কত দিনে করবে, এটা আমাদের জানতে হবে। এ বি যখন একত্রে করবে পুরো কাজটা কদিনে করবে। দেখো আমরা যখন এফিসিয়েন্সি অলরেডি পড়েছি, তাহলে এ পুরো কাজটা করছে 10 দিনে, বি পুরো কাজটা করছে 12 দিনে। তাহলে এদের যে এলসিএম হবে সেটা কি হবে? টোটাল ওয়ার্ক। আমি অলরেডি ডিসকাস করেছি অনেকক্ষণ ব্যাপারটা নিয়ে। তাহলে এদের এলসিএম কত, মানে লসাগু কত হবে? 10 আর 12 60 বসাও। তাহলে এটা কি হচ্ছে? টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে 10 6 60 12 5 60। তাহলে এই যে 6 আর 5 এটাকে কি বলবে তুমি? এফিসিয়েন্সি। ঠিক, এবার তাহলে এফিসিয়েন্সি মানে কি? একদিনে কতটা কাজ করে। এফিসিয়েন্সি মানে কি? একদিনে কতটা কাজ করে। তাহলে এ আর বি মিলে
একদিনে কতটা কাজ করে? 6 + 5 মানে 11 একক। টোটাল কাজ কত? 60। তাহলে টোটাল দিন কত লাগবে? ডে কত হবে? 60/11 মানে 11 5 55 5/11। তাহলে 5 × 5 = 11 আছে। তাহলে 5 × 5 = 11 দিনে পুরো কাজটা তাদের শেষ হয়ে যাবে। এই যে পার্টটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম, এই পার্টটাও একটু নতুন। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি বলছে। বলছে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হয়। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধাবিত হয়। তাহলে 90 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? এটা তো হচ্ছে অঙ্ক। তাহলে একটা ট্রেন, এখানে দুটো জিনিস জানার আছে। প্রথমত হচ্ছে যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটা কি করে। একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, অথবা একটা ট্রেন যখন একটা টানেলকে অতিক্রম করে, লিখে নাও জিনিসগুলো। একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, অথবা একটা টানেলকে অতিক্রম করে, অথবা একটা ব্রিজকে অতিক্রম করে, অথবা একটা ট্রেনকে অতিক্রম করে, এই চারটে জায়গা। কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, টানেলকে অতিক্রম করে, ব্রিজকে অতিক্রম করে বা ট্রেনকে অতিক্রম করে। এই চারটেকে যখন অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস যাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য, তাকে যেতে হয়, ট্রাভেল করতে হয়। কীরকম ব্যাপারটা? ধরো এটা একটা প্ল্যাটফর্ম, একটা ট্রেন ধরে এদিকে ঢুকছে। তাহলে যখন সে ট্রেনটা, এই যে প্ল্যাটফর্মটা শুরু আর এই ট্রেনটা শুরু, তাহলে এই জায়গা থেকে শুরু করে ট্রেনটা যখন চলতে লাগলো, যখন ট্রেনটা শেষ হয়ে গেল, ট্রেনের মাথাটা যখন এখানে চলে গেল, তখন তো ট্রেনের ল্যাজটা এখানেই পড়ে আছে। এরপরে যখন ট্রেনের ল্যাজটা এখানে চলে গেল তখন ট্রেনের মাথাটা এখানে চলে গেছে। তার মানে টোটালটা যখন সে অতিক্রম করছে, এখানে ঢোকা থেকে এখানে বেরোনো পর্যন্ত, তাহলে কি হচ্ছে, যখন ট্রেনের মাথাটা এখানে, তাহলে টোটাল কত অতিক্রম করলো? এখান থেকে এতটা তো বটেই, পুরো ট্রেনটা প্লাস এই পোর্শনটা। তাহলে এটা যদি প্ল্যাটফর্ম হয় আর এটা যদি ট্রেন হয়, তাহলে দেখো এই তো ট্রেন, এটা তো প্ল্যাটফর্ম, তাহলে টোটাল কোন ডিস্টেন্স? প্ল্যাটফর্ম প্লাস ট্রেন। এই কনসেপ্টটা সবার জন্য প্রযোজ্য। আর একটা ট্রেনের জন্য হলো সেম, টানেলের জন্য হলো সেম, ব্রিজের জন্য হলো সেম, সবার জন্য সেম। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা টানেলকে বা আর একটা ট্রেনকে বা একটা ব্রিজকে, সেক্ষেত্রে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে? এবার অঙ্কটা দেখো। 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে এখানে কি বলছে? ঘন্টায় 40 কিলোমিটার। উত্তর কত আছে? সব সেকেন্ডে। তাহলে আমায় কি করতে হবে? ফার্স্ট ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি আছে? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? 5/18 দিয়ে গুণ করতে হবে, এত মিটার পার সেকেন্ড। এইখানে যেটা বলছি সেটা ভালো করে বোঝো। এইটা মানে কি? 40 × 5/18 মিটার যায় 1 সেকেন্ডে। আমি লিখতে পারি এটা মানে হলো 40 × 5/18 মিটার যায় 1 সেকেন্ডে বলা যেতে পারে। এটা সমানিত তাই 40 × 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 40 × 5/18 মিটার যায় 1 সেকেন্ডে। তোমাকে যেতে হবে কতটা যেতে হবে? এত মিটার লম্বা ট্রেন আর এত মিটার লম্বা প্ল্যাটফর্ম। তাহলে আমি কি বলেছি? যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তার টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স কত হবে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তার ট্রেন কত? 60, প্ল্যাটফর্ম কত? 90। তাহলে কত টোটাল? 150 মিটার। তাহলে এইটুকু আমি বুঝলাম যে টোটাল যেতে হবে 150 মিটার। এটুকু ক্লিয়ার? তাহলে আমি কি করব? এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 150 মিটার যেতে কত সময় লাগবে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে 1 × 150 বাই এটা পুরোটা হয়ে যাবে। তাহলে এটা যদি বাই হয়ে যায় তাহলে এটা বাই হয়ে যাবে। বাই কত? 40 × 5/18। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কি দাঁড়াবে? 150 গণিত এই 18টা উপরে চলে যাবে, 18/40 গণিত 5। এটা কেটে দাও। ঠিক আছে? তাহলে কত হবে? 5 3 15। ঠিক আছে? 2 2 4, 2 9 18। তাহলে কত হচ্ছে? 3 9 27/2 মানে 13 2 26 13.5।
13.3 সেকেন্ড, 13.5 সেকেন্ড, 13.5 সেকেন্ড। বোঝা গেছে? তাহলে দুটো জিনিস এখানে ইম্পর্টেন্ট, এই যে জায়গাটা টোটাল ডিস্টেন্সের জায়গাটা 10 প্লাস প্ল্যাটফর্ম, ওকে, আর হচ্ছে ইউনিট চেঞ্জের যে জায়গাটা, এটা ক্লিয়ার। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ঠিক আছে, দেখো যদি এইটা মানে এটা সরল, এটা একটা 20 প্লাস 1/2 প্লাস 30 প্লাস 1/2 সমান এই অ্যাস্টের জায়গা তুমি এক্স বসিয়ে নিতে পারো আরামসে, মাইনাস এক্স সমান এটা হয়, তাহলে এখানে এক্সের মান কত হবে জানতে চেয়েছে, এক্সের মান কত হবে। দেখো এই অঙ্কটা আমরা পূর্ণ ভেঙে করতে পারি, করতেই পারি, কিন্তু ক্যালকুলেশন বড় হবে, তো আমরা পূর্ণটাকে না ভেঙে কী করে করবো সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো কী করবো, 20 পূর্ণ 1/2, 30 পূর্ণ 1/2 মানে কি 20.5 আর 30.5, তাহলে 20 আর 30কে যোগ করলে কত হয়, 20 আর 30কে যোগ করলে কত হয় 50, প্লাস দুটো হাফকে আমি যোগ করছি আলাদা করে, তাই দুটো হাফকে যোগ করলে কত হয় 1, মানে 50 প্লাস 1 মানে 51, তাহলে বাঁ দিয়ে কত হলো 51, কী করে 20 প্লাস 30 50, হাফ হাফ 1 51 টোটাল বাঁ দিকটা, তাহলে 51 এই দিকটা এলো, মাইনাস এক্স সমান কত, কত আছে 35 পূর্ণ 2/3, 35 পূর্ণ 2/3, এটা সমান কত 35 পূর্ণ 2/3। দেখো এখানে একটা জিনিস দেখার, তাহলে আমরা বলতে পারি এক্সটাকে আমি এদিকে নিয়ে যেতে পারি আর একে এদিকে নিয়ে আসতে পারি, তাহলে কত হবে 51 মাইনাস 35 পূর্ণ 2/3 সমান এক্স। দেখো এখানে একটা জিনিস, এটা কত আছে 2/3, ঠিক আছে, তাহলে আমাকে এখানে আবার পূর্ণ ভাঙতে হবে, আমরা পূর্ণ ভাঙবো না, আমরা কি করবো 51টাকে ভেঙে নেবো 50 প্লাস 1 প্লাস 35 পূর্ণ 2/3, ও সরি 35 পূর্ণ 2/3 সমান এক্স। ঠিক আছে, এবার দেখো আমরা এই জায়গাটা এখানে বাকিটা করে দিচ্ছি, তাহলে জিনিসটা কি হচ্ছে, এই 1 কেন করলাম, এই 1টা মানে হচ্ছে এই যে 1টা আমি এখানে লিখে দিচ্ছি, এই 1 সমান তুমি কি বলতে পারো 3/3, এই যে 1টা তুমি এটাকে কি বলতে পারো 1 সমান কি, এই 1টা তুমি কি বলতে পারো 3/3, 3/3 কেটে করে 1ই হবে, কিন্তু আমি এটা কেন করলাম, কারণ যেখানে এখানে 2/3 আছে আর এখানে আমি 3/3 করলাম। ঠিক আছে, কেন করলাম ক্যালকুলেশনে দেখাচ্ছি, দেখো 50 এখানে মাইনাস হবে, হ্যাঁ এটা মাইনাস হবে 1 মাইনাস, তাহলে 50 আর এটা 35 দুটো পূর্ণ সংখ্যা, এটা একটা এটা একটা, তাহলে 50 মাইনাস 35 এখানে হলো, আবার এখানে কি লিখতে পারি প্লাস এই 1টা মাইনাস 2/3 সমান এক্স। তাহলে কি পাচ্ছি দেখো 45 থেকে এটা বাদ দিলে কত হয় 15 মাইনাস এই 1 মানে কি 1 মাইনাস 2/3 কত হয় 1/3 প্লাস 1/3 সমান এক্স। তা তুমি জানো 50 প্লাস 1/3 মানে কত, 50 প্লাস 1/3 মানে কত, 50 প্লাস 1/3 মানে কত 15 পূর্ণ 1/3, এটাই হয়ে গেল আনসার। বুঝলেন, এই যে জায়গাটা আমি বললাম, এই জায়গাটা যদি ভালো করে বুঝতে না পারো তাহলে আর একবার দেখো, এই যে জায়গাটা আমি বললাম, ঠিক আছে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কি বলো তো, তাহলে এই অঙ্কগুলো তোমাকে বড় ক্যালকুলেশন অ্যাভয়েড করতে পারবে। ঠিক আছে, মুখে করতে পারবে, একটু জটিল হয়তো তোমার কাছে লাগবে প্রথম দেখছো বলে, কিন্তু এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, যদি বুঝতে পারো একবার রিমাইন্ড করে দেখো দরকার হলে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ। তো তোমাদেরকে যেটা বলার সেটা যে তোমরা যুক্ত থাকো আমাদের সাথে, আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও, এরকম অ্যানালিটিক্যাল ভিডিও আনবো, চ্যাপ্টার ওয়াইজও ভিডিও তোমাদের কাছে আসবে। যারা এখানে ভর্তি হতে চাইছো তাদেরকে ওয়েলকাম, যারা ভর্তি হতে পারছো না তাদের জন্য আমরা একটা অ্যাপ্রোচ রেখেছি, আমরা ইউটিউবে ক্লাস দেব, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আমাদের ভিডিওগুলো। ঠিক আছে, তাহলেই হবে। আমরা আমাদের তরফ থেকে সর্বতভাবে চেষ্টা করছি তোমাদেরকে ক্লার্কশিপ পাওয়ানোর। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। চলো, ঠিক আছে।